হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আন্টি, গ্রাম থেকে রায়হান চাচা ফোন করেছিল, বলছিল বড় ভাইয়ের বিয়ে লেগেছে। কি করবি ভাবছিস? ভাইয়ের বিয়েতে যাবি? আন্টি, আমি বড় ভাইয়াকে কথা দিয়েছিলাম, আমি যেখানে থাকি তোর বিয়েতে ঠিক আসবো। সব ঠিক আছে, কিন্তু তোর ভাইয়া একবারও তোর খোঁজ নিল না, অথচ তুই কিভাবে ওদের সাহায্য করলি বল? রায়ান ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনেছি নিশ্চয়ই, তারপরও ওরা তোর খোঁজ নিল না কেন? আমি রায়হান চাচাকে আমার কথা বলতে বারণ করেছিলাম, তাই হয়তো ভাইয়া জানতে পারেনি। আমার ভাইয়া খুবই ভালো। শুনছি যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে, মেয়েটা নাকি খুব গরিব, মায়ের পছন্দ করা মেয়ে, অনলাইনে কাজ করে, মা নেই, বাবা অসুস্থ, একটা বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে। মেয়েটা কাজ করে সংসার চালায়। মায়ের এইরকম পরিশ্রমী মেয়ে খুব পছন্দ। ভালোই হয়েছে, আন্টি দেখবে আমার ভাইয়া খুব সুখী হবে। তারপর প্রসঙ্গ পাল্টে তুর্য বলল, আন্টি, কে বলে আল্লাহ নেই? আল্লাহ আছে, তাই তো যারা আমাদের ক্ষতি করলো আজকে আল্লাহ তাদের শাস্তি দিল। ওরা আমার আর আমার পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমি চলে আসার পর বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরেই মা আর ভাইয়াকে ওরা ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি রায়হান চাচার মুখ থেকে সব কথা শুনেছি। এবার আমি আমার মাকে সুখী দেখতে চাই। আমি আমার মায়ের সব ইচ্ছা পূরণ করব। তাই মা আর ভাইয়ার সাথে দেখা করাটা জরুরি। আমি আর ওদেরকে কষ্ট দিতে চাই না। তোর মন অনেক উদার, তাই তুই ওই সব চিন্তা করিস না, কিন্তু সবার মন তো সমান নয়। তোর ভাইয়া কিন্তু তোকে দাওয়াত করেনি, তবু বিনা দাওয়াতে তুই যাবি? ও আমার নিজের বড় ভাই আন্টি, এখানে দাওয়াত না করলেও আমাকে যেতে হবে। আজ থেকে 8 বছর আগে আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। আবারও এত বছর পর আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। ভাবছি এবার থেকে ছুটি পেলে মায়ের কাছে চলে যাব। বড্ড মাকে মিস করছি আন্টি। মা তো মাই হয়, আর মায়ের প্রতি সন্তানের টান থাকবে, এটাই তো স্বাভাবিক। সব কিছু ভুলে তুই 8 বছর এখানে পড়েছিলিস শুধুমাত্র সাকসেস হওয়ার জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য। আজকে তুই সব দিক থেকেই সফল। এবার তুই মাথা উঁচু করে তাদের সামনে গিয়ে দাঁড়াবি, বিশেষ করে তোর চাচা চাচির সামনে, আর তাদেরকে বলবি যাকে অবহেলা করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই অযোগ্য ছেলেটা আজ যোগ্য হয়ে ফিরে এসেছে। ওরা ষড়যন্ত্র করে এসব করেছে, কিন্তু শেষে কি পেল? সব কিছু হারিয়ে ফেলল। ওরা জেনে গেছে চিরকাল অবহেলা করা আর মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া ছেলেটা আজকে একজন বড় অফিসার। ওরা ওদের শাস্তি পেয়েছে। শেষ পর্যন্ত তোর দাদি আর ফুপিকে আগুনে পুড়ে মরতে হলো, তাও নিজের লোকের ষড়যন্ত্রে। লোভ এমনই জিনিস, কথাতেই আছে লোভে পাপ, পাপে মৃত্যু। সাবিনা বেগমের কথায় তুর্য আর কিছু বলল না। সত্যি সাবিনা বেগম কিছুই মিথ্যে বলছে না। তুর্যকে যেভাবে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই সব অতীতের কথা সে কি করে ভুলে যাবে? এই রকম চিন্তা করতে করতে তুর্যর চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমাদের গল্পের নায়ক তুর্য সাহারিয়া, বয়স 30 বছর। কেন সাবিনা বেগম তাকে এই কথাগুলো বলল? কি হয়েছিল আজ থেকে 8 বছর আগে তুর্যের সাথে? কেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? চলুন আজ থেকে 8 বছর আগে আমরা ফিরে যাই উত্তর 24 পরগনায় হাসনাবাদের সেই ছোট্ট গ্রামে, যেখানে তুর্য তার ছোটবেলা কাটিয়েছে। ফ্ল্যাশব্যাক। দাদি পুকুরে মাছ ধরেছে, তোমরা আমাদের দিলে না কেন? আগে যখন দাদু ছিল তখন তো দিত। পুকুর আমার পয়সায় কেনা হয়েছে, তাই এখানে তোর বাবার কোনো অংশ নেই। কিন্তু দাদু তো বলেছিল আমাদেরকে দেবার জন্য। যখন বলেছিল তখন দিয়েছিলাম, এখন তোর দাদু আর নেই, সেসব কথা ভুলে যা। তুর্যর দাদু জাহাঙ্গীর শাহরিয়া, তুর্যর বাবা দিলদার শাহরিয়া। যখন 10 বছরের তখন তার মা মারা যায়। ছোট্ট ছেলের কথা তিনি চিন্তা করে জাহাঙ্গীর শাহরিয়া আবার বিয়ে করে মোনাইরা বেগমকে
প্রথম দিকে মনোয়ারা বেগম সৎ ছেলেকে ভালোবাসলেও নিজের সন্তান হওয়ার পর সে আর সৎ ছেলেকে সহ্য করতে পারত না। মনোয়ারা বেগমের 2 ছেলে মেয়ে, ছেলে ইকবাল শাহরিয়া, মেয়ে তাপসী বেগম। তুর্যের বাবা দিলদার শাহরিয়া বাবার সাথে চাষের কাজ করত। বিশেষ রোজগার ছিল না, সেজন্য সে বিয়ে করতে চায়নি। শেষে এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল দাওয়াত খেতে, কিন্তু বিয়ে করতে আসার সময় বরপক্ষ দুর্ঘটনা কবলে পড়ে তারা বিয়ে না করে চলে যায়। মেয়ের বাড়ির লোক খুব কান্নাকাটি করে শেষে তুর্যের বাবা দিলদার শাহরিয়ার তার বন্ধুকে কথা দেয় সে তার বোনকে বিয়ে করবে। সেই কথা মতো সুলতানা বেগমকে বিয়ে করে। বিয়ের পরের দিন দিলদার শাহরিয়া সুলতানা বেগমকে বাড়িতে নিয়ে আসে। মনোয়ারা বেগম সুলতানা বেগমকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি। জাহাঙ্গীর শাহরিয়ার পছন্দ ছিল না এই বিয়েতে, তাই সে দিলদার শাহরিয়াকে বাড়ির পেছনে 200 জায়গা দিয়েছিল বসবাসের জন্য, আর কোনো জমি জায়গা দেয়নি। তবে পুকুরে মাছ ধরলে জাহাঙ্গীর শাহরিয়া দিলদার শাহরিয়াকে খেতে দিত। জাহাঙ্গীর শাহরিয়া যখন অসুস্থ হয়ে পড়ে তখন দিলদার শাহরিয়া সুলতানা বেগম তার সেবা যত্ন করে। শেষের দিকে জাহাঙ্গীর শাহরিয়া দিলদার শাহরিয়ার 2 পুত্র রুদ্র আর তুর্যকে খুব ভালোবাসত আর বলেছিল, আমি তোদের প্রাপ্য তোদেরকে দেব। সেই মতো তার জমির একটা অংশ দিলদার শাহরিয়ারকেও দেবে ঠিক করে, কিন্তু মনোয়ারা বেগম তীব্র আপত্তি করলেও জাহাঙ্গীর শাহরিয়া কথা শোনেনি। সে তার জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দেয়, কিন্তু ইকবাল শাহরিয়া ও তার বোন তাপসী বেগম বাবাকে চাপ দিয়ে সে জমি জোর করে নিজেদের কাছে রাখে। রোডের গায়ে 10 কাঠা জমি, যেটা মনোয়ারা বেগম স্বামীকে দিয়ে নিজের নামে করে, আর পুকুরের ভাগ জাহাঙ্গীর শাহরিয়ার নামেই ছিল। আজকে ওদের পুকুরে মাছ ধরেছে, তাই তুর্য গিয়েছিল পুকুরে, কিন্তু তার দাদি তাকে কড়া কথা শোনায়। সে মন খারাপ করে বাড়িতে আসে। তাকে দেখে তার ভাইয়া রুদ্র বলল, কিরে ভাই, তোর মনটা খারাপ কেন? পুকুরে মাছ ধরেছিল, আমি দাদিকে বললাম মাছ দেবার কথা, দাদি দিল না। তারপর দাদি আমাকে নানান কথা বলল। তুই কেন গিয়েছিলি? তুই তো জানিস ওরা আমাদের দেখতে পারে না। আমাদের যখন পয়সা হবে আমরাও মাছ কিনে খাবো, দরকার নেই ওদের পুকুরের মাছ। কিন্তু ভাইয়া, দাদু বলেছিল। তুই এখন ছোট, কিছু বুঝবি না, তাই বলছি। ওরা দাদুর দেওয়া কোনো কথাগুলো রেখেছে। সামান্য এইটুকু জায়গাতে বাড়ি করে আছি, তাই ওরা সহ্য করতে পারছে না। বাড়ি ছেড়ে চলে গেলে যে ওদের ভালো হয়। বাবাও তো সন্তান ছিল, দাদু তো সবাইকে বলেছিল আমি আমার বড় ছেলেকে বঞ্চিত করব না, কিন্তু কি হলো? দাদু কথা দিল, কথা রাখতে পারল না। 2 ভাইয়ের কথার মাঝে সেখানে আসে সুলতানা বেগম। এসে ছেলেদের উদ্দেশ্যে বলে, তোরা কি নিয়ে কথা বলছিস? তোর দাদু কি কথা দিয়েছিল? মায়ের কথার সাথে সাথে তুর্য বলল, কিছু নয় মা, ভাইয়া বলছিল মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও আর পড়বে না, রহিম চাচার গ্যারেজে কাজ করবে, বাবা নাকি বলেছে। তুর্যের কথায় একটা দীর্ঘ নিঃশ্বাস পেল। সুলতানা বেগম বলল, কি করব? অনেক খরচ। তোদের 2 ভাইকে একসাথে পড়ালে অনেক টাকা লাগবে। সামান্য ওই রেশন দোকানে কাজ করে ওখান থেকে তোর বাবা কত আর ইনকাম করে? ওই সামান্য উপার্জনে সব খরচ চালাতে হয়। আমি ঘরে বসে টুকটাক হাতের কাজ করছি, কিন্তু তাতে কি এমন ইনকাম করি? মায়ের কথায় তুর্য বলল, মা, ভাইয়া পড়াশোনা করুক, যদি সেরকম হয় আমি কাজ করব। আমি বকরুল চাচাকে বলেছি, বকরুল চাচা কাজ দেখে দেবে বলেছি। তুর্যের কথায় রুদ্র আপত্তি জানিয়ে বলল, ভাই, তুই কি বলছিস? তুই পড়াশোনা কত ভালো ছেলে, স্কুলে স্যার তোর প্রশংসা করে, তুই প্রত্যেক বছর ক্লাসের মধ্যে প্রথম হোস, তোকে নিয়ে স্কুলের স্যারেদের অনেক স্বপ্ন, আর 2 বছর পর তুই মাধ্যমিক পরীক্ষা দিবি, আর তুই এখন এইসব কথা বলছিস? তাছাড়া জানিস তো আমি পড়াশোনা কতটা ভালো নয়, আর পড়তে আমার ভালো লাগে না। তার থেকে গ্যারেজে কাজ করাই ভালো। তুই মন দিয়ে পড়াশোনা কর,
তোকে চিন্তা করতে হবে না, আমরা তো আছি। তুই অনেক দূর পড়াশোনা করবি, প্রয়োজন হলে বিদেশে গিয়ে পড়াশোনা করবি। না ভাইয়া, তোদের ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। বাইরে না গেলে বড় হবি কি করে? তোকে যে অনেক বড় অফিসার হতে হবে। রুদ্রের কথায় তুর্য মজা করে বলল, ভাইয়া, আমি যদি চলে যাই, তোর বিয়ের সময় তো আমি আসতে পারবো না, তখন কি হবে? বড় ভাইয়ের সাথে মজা করছিস? ভাইয়া, মজা নয়, আমি সিরিয়াস বলছি। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি যেখানে যাই, বিদেশে যাই আর দেশের মধ্যে কোথাও পড়াশোনা করি বা চাকরি করি, যেখানে থাকি না কেন, তোর বিয়ের সময় আমি ঠিক চলে আসব। আমি যে পাত্রের ছোট ভাই, আমাকে বিয়েতে থাকতেই হবে। তুর্যের কথায় রুদ্র হাসল, তবে কিছু বলল না। রুদ্র এমনিতে পড়াশোনায় খুব একটা ভালো নয়, কোনো রকমই পাশ করে। তাই তার বাবা ঠিক করেছে তাকে এখন থেকে হাতের কাজ শেখাবে, যাতে ভবিষ্যতে তার কখনো কষ্ট না হয়। আর ছোট ছেলে তুর্য পড়াশোনায় মেধাবী ছেলে, প্রত্যেক বছর ফার্স্ট হয়, স্কুলে স্যারেরা প্রশংসা করে। সে যতদূর পড়বে, যত কষ্টই হোক, সে তাকে পড়াবে। বিয়ের 2 বছরের মাথায় রুদ্র হয়, তার 3 বছরের মাথায় তুর্যের জন্ম। আগে দিলদার শাহরিয়া লোকের জমিতে চাষের কাজ করত, কিন্তু তুর্য হওয়ার পর তার গ্রামেরই আজাদ খানের রেশন দোকানে কাজ পায়। তখন থেকেই রেশন দোকানে কাজ করে দিলদার শাহরিয়া। দেখতে দেখতে আরও বছর কেটে গেল। রুদ্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে গ্যারেজে কাজ করে, আর তুর্য অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। দিলদার শাহরিয়া বাড়িতে এলে সুলতানা বেগমকে বলে, আজকে শরীরটা খুব খারাপ, আজকে আমি যেতে পারবো না। আসাদ ভাই কিছু ভাববে কিনা যায় না, আজকে আর রেশন দেওয়ার দিন আসে। স্বামীর কথায় সুলতানা বেগম বলল, তুমি যখন অসুস্থ তখন তোমাকে যেতে হবে না। তুমি এক কাজ করো, আজাদ ভাইকে ফোন করে বলে দাও যেতে পারবে না। বাবা মার কথা শুনে তুর্য তাদের রুমে ঢুকে আর বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আঙ্কেলকে ফোন করতে হবে না, আমি যাব। আমি তো জানি কীভাবে রেশমের মাল দেয়। ছেলের কথা শুনে দিলদার শাহরিয়া বলল, ঠিক আছে, তবে তুই যা, ভালো করে কাজ করবি বাবা, যেন তোর নাম কোনো অভিযোগ না ওঠে। যে যেমন কার্যকুমার তাকে তেমন মাল দিবি, সরকারের কাছে আবার রিপোর্ট দিতে হবে। ঠিক আছে বাবা, আপনাকে চিন্তা করতে হবে না। তারপর তুর্য রেশন দোকানে যায়। রেশন দোকানের মালিক আজাদ খানকে দেখে তুর্য বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার নাম তুর্য সাহারিয়া, আমি দোকানে কাজ করি, দিলদার শাহরিয়ার ছোট ছেলে। এসো বাবা, তোমার বাবা মাকে ফোন দিয়েছিল কালকে থেকে, দিদার ভাইয়ের নাকি শরীরটা ভালো নয়। সমস্যা নেই, আমি তোমাকে বলে দিব, তুমি সেভাবে মাল দেবে। তোমার কথা আমি শুনেছি, তুমি পড়াশোনায় খুব ভালো ছেলে, অনার্স করছো, অনেক কষ্ট করে তোমার বাবা মা তোমাকে পড়াচ্ছে। তুমি যথেষ্ট মেধাবী ছাত্র একজন, তোমার স্কুলের স্যারেরাও তোমার প্রশংসা করে। তুমি অনেক বড় হবে বাবা, এই গ্রামের মুখ তুমি উজ্জ্বল করবে। দেখবে আল্লাহ একদিন তোমার কথা শুনবে, নিজের মেধা দিয়ে অনেক দূরে যাবে। ধন্যবাদ আঙ্কেল, দোয়া করুন আমি যেন আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। তুমি পারবে তুচ্ছ, ইনশাল্লাহ। আজাদ খান এলাকার রেশন ডিলার, একজন শান্তিপ্রিয় ভালো মানুষ। তিনি প্রত্যেক মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। দিলদার শাহরিয়াকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। আজাদ খানের এক ছেলে ও এক মেয়ে। ছেলে 18 বছর বয়স, সামনের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর মেয়ে ক্লাস 9-এ পড়ে, 15 বছর বয়স। আজাদ খান বাড়িতে এলে তার মেয়ে হেনা বলল, বাবা, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? মেয়ের কথায় আজাদ খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজকে রেশন দোকানে তোমার দিলদার আঙ্কেল আসেনি, আঙ্কেলের শরীর খারাপ বলে। তার ছোট ছেলে তুজ্জ এসেছিল, ও তো নতুন, অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই ওকে একটু বলে বলে দিতে হচ্ছিল। বাবার কথায় হেনা বলল, জানো বাবা, আমি এই ভাইয়াটাকে কখনো দেখিনি,
তবে আমি শুনেছি ওই ভাইয়াটা আগে আমাদের স্কুলে পড়তো, তখন আমি ওই স্কুলে যাইনি। তো স্যারেরা বলে ভাইয়াটা নাকি পড়াশোনা খুব ভালো ছেলে, আমাদের স্কুল থেকে প্রতি বছর ফার্স্ট হতো। আমার ওই ভাইয়াটার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে। ঠিক আছে মা, আমি ভাইয়াটাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসবো। আজকে মনোয়ারা বেগমের মেয়ে তাপসী বেগম বাপের বাড়িতে এসেছে। তাপসী বেগমের শ্বশুরবাড়ি তার বাপের বাড়ি থেকে 45 মিনিটের রাস্তা। তাপসী বেগম যখন তখন তার বাপের বাড়িতে চলে আসে, আবার কখনো তার ছেলে সজীব আসে, যেটা তার ছোট ভাবি মমতাজ বেগমের পছন্দ নয়। আজকে তাপসী বেগম বাড়িতে এলেই তার ছোট ভাবি মমতাজ বেগম বলে, কি গো ননদিনী, এবার কদিনের জন্য আসা হলো? মমতাজ বেগমের কথায় তাপসী বেগম হাসল আর বলল, কেন, ননদ এসেছে ভয় লাগছে? ভয় লাগবে কেন? মেয়েরা বাপের বাড়ি আসবে না? ওটা মুখে বলছো না, মন থেকে বলছো? যেটা তোমার মনে হয়। মমতাজ বেগমের কথায় তাপসী বেগম কিছু বলল না। রাতের বেলা তাপসী বেগমের ছেলে সজীব আসে আর তার মামাকে বলে, মামা, তুর্জন এখন মাঝে মাঝে রেশন দোকানে যায়, ওর বাবার শরীর খারাপ বলে ওখানে কাজ করছে। সবাই তুর্যর প্রশংসা করছে, বলছে খুব ভালো ছেলে, পড়াশোনাও ঠিক, চাকরি পেয়ে যাবে। সজীবের কথায় তার ছোট মামি মমতাজ বলল, চাকরি বসানো আছে, বললেই হয়ে যাবে। আমার ভাইপো কত পড়াশোনা ভালো, সে এখনো কিছু করতে পারছে না, আর ওই ছেলে চাকরি পাবে? কিছু করতে পারবে না। ছোট মামির কথায় সজীব বলল, মামি, রেশন ডিলার আজাদ খান কিন্তু তুর্যকে খুব ভালোবাসে, দেখবে ওই কিছু করে দেবে। একদিন বলছিল তুর্যর মতো ছেলে হয় না, ও যদি কিছু করতে চায় তাহলে ওকে আমি সাহায্য করব। ও কিছু করতে পারবে না, টাকা নেই, পয়সা নেই, সামান্য ওই শিক্ষা নিয়ে কি করবে? জানো মামি, ওদের ওই দুই ভাইকে আমি সহ্য করতে পারি না। একদিন তুর্য আমাকে বলল দাদির নামে যে জমিটা আছে সেটা নাকি ওর বাবাও পাবে। আমি বললাম তোর বাবার তো সৎ ছেলে, কি করে পাবে? তুর্য বলল ওটা তো দাদুরই সম্পত্তি, ওরা তো যে জোর করে দখল করে নিয়েছে, আমাদের কিছু দেয়নি। আমরা ছাড়বো নাকি সব আমরা আদায় করে ছাড়বো? সজীবের কথায় মমতাজ বেগম রেগে যায় আর বলে, আসুক, বার করছি জমি নেওয়া। তখন পাশ থেকে তাপসী বেগম বলে, ওরা যাতে কোনো সম্পত্তি না পায় সেই ব্যবস্থাই করতে এসেছে। তোমরা একটু আমাদের সাহায্য করো, ওদের এমন বদনাম করো ওরা এই এলাকায় থাকতে পারবে না। তাপসী বেগমের কথায় মনোয়ারা বেগম, ইকবাল শাহরিয়া, মমতাজ বেগম সবাই অবাক হয়ে যায়। মমতাজ বেগম বলল, কি করবে কি? তারপর তাপসী বেগম তাদেরকে পরিকল্পনার কথা বলে। সব শুনে মমতাজ বেগম বলল, তোমার বুদ্ধি আছে আপু, তাই করতে হবে। ওদের এমন অবস্থা করতে হবে ওরা যেন সমাজে মাথা উঁচু করে না বাঁচতে পারে। যেটুকু ভিটিতে আছে সেটাও যেন ওরা ছেড়ে দেয়, আর এই এলাকায় ওদের না দেখি। আজকে তুর্যের গ্র্যাজুয়েশন রেজাল্ট বেরিয়েছে। সে খুব খুশি, কারণ সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কলেজের মধ্যে সে প্রথম হয়েছে। সে বাড়িতে এসে তার মাকে বলল, মা, আজকে আমার রেজাল্ট বেরিয়েছে, আমি খুব ভালো রেজাল্ট করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি মা। ছেলের কথায় সুলতানা বেগমের চোখে জল এলো। সে বলল, বাবা, খুব খুশি হয়েছি। অনেক কষ্টে তোর বাবা তোদের দুই ভাইকে মানুষ করেছে। তোর দাদুর সম্পত্তি 1 টাকাও দেয়নি, অথচ তোর দাদু তোর বাবাকেও তার জমি দিয়েছে, কিন্তু ওরা জোর করে সে জমি দখল করে রেখে দিয়েছে। সামান্য রেশন দোকানে কাজ করে দুটো ছেলেকে মানুষ করা খুবই কষ্ট, তবু তোর বাবা আমাদের বুঝতে দেয় না। মানুষটা অনেক নির্যাতন সহ্য করে। আর যাই করিস বাবা, বাবাকে কখনো অবহেলা করিস না। তোদেরকে মানুষ করার জন্য তোর বাবা সব কিছু ত্যাগ করেছে। কবে তোর বাবার পায়ে জুতো ছিঁড়ে গেছে সেটাও কিনতে পারছে না, যাতে তোদের পড়াশোনার ক্ষতি না হয়। মায়ের কথায় তুর্য তার মাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ মা, সব জানি, এবার আমি আর পড়াশোনা করব না,
কিছু কাজ খুঁজে নিব, তখন দেখবে সব ঠিক হয়ে গেছি। ওদের কথার মাঝে সেখানে আসে তুর্য। বড় ভাইয়া রুদ্র এসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমি পড়াশোনায় অতটা ভালো ছিলাম না, তাই মাধ্যমিক দিয়ে স্কুল ছেড়ে দিয়েছি। কিন্তু তুর্য পড়াশোনা খুব ভালো, মাও যথেষ্ট মেধাবী ছেলে, ও ঠিক ভালো চাকরি পেয়ে যাবে। কি জানি বাবা, আল্লাহ ওর কপালে কি লিখেছে। রুদ্র পড়াশোনায় খুব একটা ভালো নয়। মাধ্যমিক দিয়ে ওর বাবা ওকে একটা গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তুর্য খুব মেধাবী ছেলে, তাই সে পড়াশোনা যাতে ভালো করে সেই জন্য তার ভাইয়া ও তার বাবা যথেষ্ট তাকে সাপোর্ট করে। এদিকে দিলদার শাহরিয়ার সকাল থেকে শরীরটা খারাপ, সে রেশন দোকানে যেতে পারবে না। সে তুর্যকে ডেকে পাঠালো আর বলল, বাবা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তোর আজাদ আঙ্কেল একটা কাজে কলকাতা গেছে, আমাকে দোকানে বসতে বলছিল। আজকে মাসের শেষ দিন, বাকি যারা রেশন তুলেনি তারা হয়তো আসতে পারে। আমার শরীরটা ভালো নয়, সকাল থেকে মাথাটা ঘুরছে, আমি হয়তো যেতে পারবো না। তুই কি আজকে আমার পরিবর্তে যাবি? বাবার কথা শুনে তুর্য বলল, হ্যাঁ বাবা, আমি যাব। বিকেলের দিকে যাওয়ার দরকার নেই, সকাল 11টা পর্যন্ত থাকলেই হবে। তোর তো এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তুই বাড়িতে আছিস, তাই তোকে বললাম। তুমি চিন্তা করো না বাবা, আমি যাচ্ছি। দেখে শুনে দিবি, বাড়তি চাল কাউকে দিবি না, হিসেব দিতে হবে। সরকারের চাল যেমন প্রাপ্য তাকে তেমন দিতে হয়। ঠিক আছে বাবা। এদিকে মমতাজ বেগম বাইরে থেকে সমস্ত কথাই শুনছিল। সাথে সাথে সে তার ননদ তাপসী বেগমকে ফোন করলো আর বলল, আপু, সজীব বলেছিল ব্যবস্থা নেবে, কিন্তু সে তো এখনো কিছু করছে না। এত তাড়াতাড়ি কিসের সুযোগ লেগে করবে? ধরে নাও সুযোগ এসে গেছে। তুমি একবার সজীবকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো। মমতাজ বেগমের কথা মতো তাপসী বেগম তার ছেলে সজীবকে ফোনটা দেয়। সজীব ফোনটা রিসিভ করে তার ছোট মামিকে সালাম দিয়ে বলে, হ্যাঁ মামি, বলো, কেন ফোন করেছো? তুই তো সেদিন আমাদের বাড়িতে কত কথা বলে গেলি, তার কি হলো? দেখ, বাবা হলো সাদাসিধে মানুষ, ও কখনোই কোনো ঝামেলা করবে না। আর রুদ্র, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত আর পড়াশোনা বেশি জানে না, একটু বোকা টাইপের, তাই ওকে নিয়ে ভয় নাই। কিন্তু সূর্য কিন্তু ছাড়বে না, ভবিষ্যতে ও কিন্তু ওর প্রাপ্য আদায় করে নেবে। তাই এখন থেকে সতর্ক হও। আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলছি, তোর দাদুর সম্পত্তি তোর মায়ের নামে যেটুকু দিয়ে গেছে সেটুকু অবশ্যই পাবি। আর ভবিষ্যতে আমাদের সম্পত্তির উপর ওই তুর্য কোনো দাবি করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। তোর নানির যে জায়গাটা আছে, আজকের দিনে ওর কত দাম জানিস? ভবিষ্যতে ওখানে তুই এবং আমার ছেলে দোকান খুলে বসতে পারে। তাই তোকে বলছি, যেভাবেই হোক তুর্যকে ফাঁসাতে হবে। এবারে পরীক্ষাও খুব ভালো রেজাল্ট করেছে, গ্রামে সকলে ওর খুব প্রশংসা করেছিল। সবাই বলছিল ও চাকরির পরীক্ষায় বসেছে, হয়তো ভালো চাকরি পেয়েও যেতে পারে। ও যদি চাকরি পেয়ে যায় তাহলে ওদের পরিবারের প্রতিও নজর দেবে। এই হিসেবে আমাদের সম্পত্তির দিকেও নজর থাকতে পারে। তখন তোদের কি হবে বুঝতে পারছিস? মমতাজ বেগমের কথা বুঝতে পেরে সজীব বলল, হ্যাঁ মামি, আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি কি ব্যবস্থা করেছো এবার আমাকে বলো। আমি 5 মিনিটের মধ্যে ওই মোড়ের মাথায় যাচ্ছি, তুই চলে আয়, তারপর তোকে নিয়ে এক জায়গায় যাব। ঠিক আছে মামি, তুমি চলে এসো। 5 মিনিটের মধ্যে মমতাজ বেগম মোড়ের মাথায় চলে আসে আর সেখানে সজীব আসে। মমতাজ বেগম সজীবকে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ায়। বাড়িটা মাটির, খুব গরিব পরিবার। সেখানে বসেছিল 70 থেকে 75 বছরের এক বয়স্ক মহিলা। মমতাজ বেগম তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, খালা, আমাকে চিনতে পারছো? মমতাজ বেগমের কথায় সেই মহিলা হামিদা বেগম বলল, হ্যাঁ, তুমি তো মমতাজ, কে কেন চিনতে পারবো না?
আগে তোমাদের বাড়িতে কাজ করতাম, কি করে ভুলে যাব তোমাকে? হামিদা বেগমের কথায় মমতাজ হাসল আর বলল, তাহলে খালা তোমাকে আমার একটা উপকার করে দিতে হবে। মমতাজ বেগমের কথা হামিদা বেগম কিছু বুঝতে না পেরে বলল, তুমি কি বলছো মা? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। তারপর হামিদা বেগমকে কি করতে হবে সবটা বুঝিয়ে বলল মমতাজ বেগম। সব শুনে হামিদা বেগম বলল, কিন্তু মা, আমরা তো আজাদ খানের ওখানে রেশম নিই না, আমরা অন্য জায়গায় নেই, আর আমাদের এই মাসের এখন তোলা হয়ে গেছে। সব জানি খালা, তবু তোমাকে এই কাজটা করতে হবে, আর এই কাজটা করলে তোমাকে 10,000 টাকা দেব। তোমার স্বামীর শরীর খারাপ, টাকার জন্য ডাক্তার দেখাতে পারছো না, এই টাকাটা পেলে ডাক্তার দেখাতে পারবে, প্রয়োজনে পরে আরো টাকা দেব, কিন্তু এই কাজটা তোমাকে করতেই হবে, আর আজকের মধ্যেই করতে হবে। ছেলেটা আজকে রেশন দোকানে বসে আছে, আর আজকে আজাদ খান নেই। বুঝতে পারলে খালা আমি কি বললাম? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি, আর এই টাকাটা রাখো, বাকি টাকা কাজ হওয়ার পর পাবে। কথাটা বলেই মমতাজ বেগম সজীবকে নিয়ে সেখান থেকে চলে আসে। সজীব বলল, মামি, কাজটা ওই বুড়িটা করতে পারবে? হাতে টাকা পেয়েছো, আশা করি কাজটা করতে পারবে। তাছাড়া ওই তুর্যর বিষধার ভাঙা যাবে না। ওর মায়ের প্রচুর অহংকার। সেদিন বাড়ির সামনে দাঁড়িয়ে কাকে বলছিল, আমার ছোট ছেলে এই, আমার ছোট ছেলে ওই, আমার ছেলে একদিন অনেক বড় হবে, যেন অহংকারে মাটিতে পা পড়ে না। তুর্য যখন রেশন দোকানে বসে আছে ঠিক সেই সময় হামিদা বেগম সেখানে আসে আর তুর্যকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমায় চাল দেবে, আমার ছেলে বাইরে কাজে গেছে, রেশন কার্ড কোথায় রেখে গেছে আমি তো জানি না, আর শুনলাম আজকের মাসের শেষ দিন, আজকে রেশন তুলতে হবে, তা না হলে আর পাওয়া যাবে না। এদিকে ঘরে চাল নেই, তাই আমি এসেছি, তুমি আমাকে রেশন দাও, তা না হলে আমাদের বাড়িতে আজকে আবার হাঁড়ি চাপবে না। আমার স্বামী বয়স্ক মানুষ, আবার অসুস্থ, সে না খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না। আমার ছেলে রাতের বেলা বাড়ি এলে আমি কাল সকালে রেশন কার্ড নিয়ে আসবো। হামিদা বেগমের কথা শুনে তুর্য বলল, কিন্তু আন্টি, রেশন কার্ড না হলে মাল দেওয়া যাবে না, তাছাড়া আমার হাতের ছাপ দরকার। দোকানে মালিক নেই, মালিক থাকলে তখনই দেখা যেত, কিন্তু আমি তো মালিকের অনুমতি ছাড়া এই কাজ করতে পারবো না। কিন্তু বাবা, আমার ছেলে কাজে গেছে, আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, অনেক দূরে দূরে কাজে যায়, আবার রাতের বেলা বাড়ি চলে আসে। ছেলে এলে আমি রেশন কার্ড দেখিয়ে দেবো, কাল সকালেই আমি নিয়ে আসবো। তুমি চাটা দাও বাবা, তা না হলে আজকে আমরা খেতে পাবো না। আমার বৌমা বাপের বাড়ি গেছে, বৌমা থাকলে তবু তাকে জিজ্ঞাসা করতাম। আপনি আপনার ছেলে অথবা বৌমাকে ফোন করে জেনে নিন না রেশন কার্ড কোথায় রেখে গেছে। বাবা, আমরা মূর্খ মানুষ, অত ফোন নাম্বার মনে রাখতে পারি না, তাছাড়া ফোন করতেও পারি না, আর ফোনও নেই আমাদের, ওসব জিনিস ব্যবহার করতে পারি না। তুমি বাবা আমাকে একটু বিশ্বাস করো, তুমি দাও, কাল সকালেই আসবো। দয়া করে বাবা, আমার স্বামী সকাল থেকে কিছুই খায়নি। হামিদা বেগমকে দেখে তুর্য মায়া হলো। সে বলল, ঠিক আছে আন্টি, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে তুর্য ফোনটা নিয়ে আজাদ খানকে ফোন করলো, কিন্তু মিটিং থাকার জন্য আজাদ খান ফোনের সুইচ অফ রেখেছিল। তুর্য কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারল না। এদিকে হামিদা বেগম সমানে অনুরোধ করে যাচ্ছে। তুর্য আর কোনো উপায় না পেয়ে শেষে হামিদা বেগমকে বলল, ঠিক আছে আন্টি, আমি দিচ্ছি, তবে রেশন কার্ড কাল সকালবেলায় নিয়ে আসবেন। কালকে মালিক থাকবে, মালিককে দেখিয়ে হাতের ছাপ দিয়ে যাবেন, তা না হলে মালিক আবার বিপদে পড়ে যাবে। ঠিক আছে বাবা। আপনাদের কতগুলো রেশন কার্ড? আমি, আমার স্বামী, আমার ছেলে, বৌমা, আর আমার একটা নাতি আর নাতনি। তারপর তুর্য সেরকম হিসেব করে হামিদা বেগমকে চাল দিল। হামিদা বেগম অনেক খুশি হয়ে তুর্যকে দোয়া করলো। তুর্য যখন হামিদা বেগমকে চাল দিচ্ছিল তখন সজীব তার পাশে দাঁড়িয়ে সবকিছু ভিডিও করছিল। সেই মহিলা চলে গেলেই একটা মেয়ে আসে। সে তুর্যর সাথে পড়াশোনা করে, তার নাম ফারিয়া। ফারিয়া এসে তুর্যকে বলল,
কি ব্যাপার তুর্য, আজকে দোকানে তুই? হঠাৎ দোকানে ফারিহাকে দেখে তুর্য বলল, হ্যাঁ রে, আজকে বাবার শরীরটা খুব খারাপ, তাই আমি এসেছি। আর আঙ্কেলের কলকাতায় মিটিং আছে, আঙ্কেল কলকাতায় গেছে। তোদের বাড়ি গিয়েছিলাম, তোর মা বলে তুই দোকানে, আমি আবার এখানে এলাম। তা হঠাৎ আমাকে কি দরকার? আমাদের সকলের কলেজ লাইফ শেষ হয়ে গেছে, এবার সবার কর্মজীবন শুরু হবে, তাই সবাই একদিন বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করেছে। বেশি দূর নয়, এই দীঘা যাব। আর তুই ভালো রেজাল্ট করেছিস, সেই জন্য সবাই তোকে অনুরোধ করেছে, ওখানে গিয়ে তোকে একদিন আমাদের সকলকে ট্রিট দিতে হবে, কেমন? ফারিয়ার কথা শুনে তুর্য হাসলো আর বলল, ইচ্ছে তো করছে, কিন্তু এই মুহূর্তে উপায় নেই। সত্যি বলছি, হাত খালি। মাত্র 5টা ছেলে পড়াই, ওখান থেকে যা পাই হাত খরচ করি। এই মাসে টাকাটা এখনও পাইনি, তাই হাত সত্যি খালি। বড় হয়েছি, বাবার কাছে সবসময় টাকা চাওয়া যায়। তাছাড়া ইদানিং বাবার শরীরটা খারাপ, বাবাকে ডাক্তার দেখানো হচ্ছে, তাই এই মুহূর্তে আমি তোদের ট্রিট দিতে পারবো না। যদি আমি কিছু চাকরি পাই, সবার আগে তোদেরকে আমি খাওয়াবো, আমি কথা দিলাম। তুর্যর কথা শুনে ফারিয়া হাসতে হাসতে বলল, ঠিক আছে ভাই, তুই চাকরি কর, তুই ভালো ছেলে, অবশ্যই ভালো চাকরি পাবি। তোকে এখন খাওয়াতে হবে না, তোর চাকরি পাওয়ার অপেক্ষায় আমরা রইলাম। তবে দীঘা কিন্তু তোকে যেতেই হবে, আর তোর খরচ আমরা সবাই মিলে বহন করব, কেমন? আমি কথা দিলাম তোকে, তুই কিন্তু আর না বলতে পারবি না। অলরেডি আন্টির পারমিশন পেয়ে গেছি, ওকে? এখন আসছি, তুই তোর কাজ কর। কথাটা বলে ফারিয়া চলে যায়। সজীব তখন কিছুটা দূর থেকে ফোনে ভিডিও করেই যাচ্ছে। ফারিয়া সজীবকে চিনত। সজীব ফারিয়ার পিছু লাগে, অনেকবার খারাপ প্রস্তাবও দিয়েছে, যা ফারিয়ার পছন্দ নয়। ফারিয়াকে দেখে সজীব বলল, কি ফারিয়া, বন্ধুর সাথে কথা হয়ে গেল? সজীবের কথায় বিরক্ত হয়ে ফারিয়া বলল, আপনাকে বলবো কেন? সজীব ফোন বন্ধ করে ফারিয়ার কাছে এলো আর বলল, আমাকে বলবে না তো কাকে বলবে? আমি তো তোমার সব কিছু। একদিন না একদিন আমার প্রস্তাবে তোমাকে রাজি হতেই হবে সুন্দরী। তুমি হ্যাঁ না বলে কোথায় যাবে? সজীবের কথায় ফারিয়া হেয়ালি করে বলল, আমি শুনেছি তুর্য আর আপনি মামাতো আর ফুপাতো ভাই, অথচ দুজনের চরিত্র কত আলাদা। তুর্য এমনকি রুদ্র ভাইয়া এরা কত ভালো ছেলে, আর আপনি 1 নম্বরের ক্যারেক্টারলেস। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফারিয়ার কথায় সজীব আহমেদ রেগে যায় আর ফারিয়ার হাত ধরে বলে, কি বললে? আমি ক্যারেক্টারলেস? দেখবে এবার আমি তোমার সাথে কি করি। সজীবের কথায় ফারিয়া চিৎকার করে। ফারিয়ার চিৎকার শুনে তুর্য দোকান থেকে বেরিয়ে আসে আর সজীবকে উদ্দেশ্য করে বলে, সজীব ভাইয়া, তুমি কি করছো? এভাবে ফারিয়ার হাত ধরে রেখেছো কেন? হাত ছাড়ো, ওকে যেতে দাও। তুর্যর দিকে তাকিয়ে সজীব বলল, তোরা দুজনে দোকানের ভেতর কি করছিলিস? আমি সব দেখেছি, আমি সবাইকে বলবো। সজীবের কথায় তুর্য অবাক হয়ে বলল, সজীব ভাইয়া, তুমি কি সব নোংরা কথা বলছো? তুমি বলতে পারলে ফারিয়া আমার ছোটবেলার বান্ধবী। ও কি রকম বান্ধবী আমরা সব জানি। কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সজীব সেখান থেকে চলে যায়। তুর্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ফারিয়া বলে, মন খারাপ করিস না তুই, আমরা তো জানি আমরা ভালো বন্ধু। ও একটা জানোয়ার, ওর কথাতে অত কান্দিস না তো। এখন আমি আসছি, তুই দোকানে যা। কথাটা বলে ফারিয়া চলে যায়। তুর্য তার কাজ মিটিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তার বাবা দিলদার শাহরিয়ার তুর্যকে বলল, সব ঠিকঠাক দিয়েছিস তোর বাবা? হ্যাঁ বাবা, সবাই তো মান নিয়ে চলে গিয়েছিল। যারা বাকি ছিল তাদের মধ্যে মাত্র 5 জন এসেছিল, আমি সবাইকে হিসেব করে দিয়েছি। ছেলের কথায় দিলদার শাহরিয়ার খুব খুশি হলো আর বলল, আমি তো আঙ্কেলকে বলবো এবার থেকে তুই দোকানে কাজ করবি। আমার তো আর শরীর ভালো নয়, আমি আর যেতে পারবো না। রৌদ্র যেমন গ্যারেজে কাজ করবে, বাড়ির সামনে যে 5 কাঠা জমি আছে ওটাকে ভাবছি সবজি চাষ করব। দিলদার শাহরিয়ার কথায় তার স্ত্রী সুলতানা বেগম বলল,
তোমাকে তোমার বাবা জমি তো দিয়েছে, কিন্তু তোমার ভাই বোন, তোমার মা, ওরা তো কিছু দিতে চাইছে না। তুমি আবার বলছো ওই জমিতে সবজি চাষ করবে। ওই জমি তো ওরা চাষ করবে বলছে, দিতে হবে না সম্পত্তি। আমার ছেলেরা মানুষ হোক, ওরা একদিন সব কিনে নেবে। তাছাড়া তুজ্জ পড়াশোনায় ভালো, চাকরির চেষ্টা করছে, ওকে দোকানে কাজ করতে হবে না। মায়ের কথায় তুর্য মাকে আশ্বস্ত করে বলল, মা, তুমি চিন্তা করো না। আমি যতদিন না চাকরি পাচ্ছি ততদিন আঙ্কেলের দোকানে কাজ করব। আর বাবাকে ওদের সম্পত্তির দিকে তাকাতে হবে না। বাবা বাড়িতেই থাকবে, বাবাকে কিছু করতে হবে না। বাবা অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য, এবার বাবার একটু রেস্টের প্রয়োজন। আমরা দু ভাই বড় হয়ে গেছি, আমরা ঠিক সংসার চালাতে পারবো। ছেলের কথায় খুশি হয়ে সুলতানা বেগম বলল, আমি জানি বাবা, আল্লাহ আমাকে নিরাশ করবে না। আমার দুই সন্তানই ভালো, সবুরে মেয়া ফলে। আর একটু অপেক্ষা করো, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমার মন বলছে তুই ভালো চাকরি পাবি। মনোহরা বেগম তার সৎ ছেলেকে একদমই সহ্য করতে পারে না। না দেখতে পারে সুলতানা বেগমকে, না তুর্য ও রুদ্রকে। চারিদিকে বদনাম করে বেড়ায়, বিশেষ করে তুর্য। কারণ তুর্য পড়াশোনা থেকে খেলাধুলা সবেতেই ভালো। তার নিজের নাতি সজীব আর ইকবালের ছেলে তামিম পড়াশোনাতে কেউ ভালো নাই, এমনকি তাদের স্বভাব চরিত্র ভালো নাই। এলাকার প্রত্যেকটা লোক তাদের ব্যবহারে বিরক্ত। তামিমের বয়স মাত্র 18 বছর। এরই মধ্যে নানান রকম নেশায় আসক্ত হয়ে পড়েছে। মনোরা বেগম বাইরে বেরোলেই সবাই তামিমের নিন্দা আর তুর্যের প্রশংসা করে, যেটা মনোরা বেগম সহ্য করতে পারে না। এদিকে আজাদ খান দোকানে এসে চালের বস্তার দিকে তাকিয়ে দেখে চাল কম আছে। সে দিলদার শাহরিয়াকে ফোন করে আর বলে, দিলদার ভাইয়া, আজকে তুমি রেশনে কতজনকে মাল দিয়েছো? আজাদ খানের কথায় দিলদার শাহরিয়া বলল, কেন? তাই জিজ্ঞাসা করছি। আজকে আমার শরীরটা খারাপ বলে আমি যাইনি, আমার ছোট ছেলে তুর্য গিয়েছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক সেই সময় মমতাজ বেগম আজাদ খানের ফোনে ভিডিওতে একটা ছবি পাঠিয়ে দেয়। মমতাজ বেগম আজাদ খানের ফোন নাম্বার জানত, তাই তার অসুবিধা হয়নি। যেখানে তুর্য সেই মহিলাকে চাল দিচ্ছে, অথচ মহিলাটি কোনো রেশন কার্ড দেখাচ্ছে না, সেই ছবি। আজাদ খান কিছুক্ষণ ছবিটা দেখে মহিলাটিকে তার এলাকায় নয় বলে মনে হলো। তারপর আজাদ খান সমস্ত ভিডিওটা দেখে বুঝতে পারে আর দিলদার শাহরিয়াকে ফোন করে আর বলে, ভাইয়া কিছুক্ষণের মধ্যে আমার দোকানে আসবে, কিছু কথা ছিল। বলুন, আমি শুনছি। ফোনে তো সব কথা বলা যাবে না, এখানে এলে বলতাম। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। এদিকে সজীব রুদ্র যে গ্যারেজে কাজ করে সেখানে যায়, আর ফারিয়া আর তুর্য কিছু ছবি দেখিয়ে রুদ্রকে বলে, রুদ্র দেখ তোর ভাই কত নোংরা। তোরা তো তোর ভাইয়ের খুব গর্ব করিস, আর তোর ভাই ফাঁকা দোকানে এই মেয়েটাকে নিয়ে কি করছিল। ভাগ্যিস তখন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আর আমার সন্দেহ হতে আমি জানালার কাছে দাঁড়াই আর দুজনকে এই অবস্থায় দেখি। আমি দুজনকে ধরে ফেলেছিলাম, কিন্তু ফারিয়া কোনোভাবে আমার হাত থেকে ছুটে চলে যায়। আর নিজের মামা তো ভাই বলে আমি তোর জন্য কিছু বলিনি। সজীবের কথায় রুদ্র ভিডিওটা ভালোভাবে দেখে। তখন গ্যারেজের মালিক ও আরও দুজন ছিল, তারা ভিডিওটা দেখে। আর গ্যারেজ মালিক হোসেন আলী রুদ্রকে উদ্দেশ্য করে বলে, রুদ্র, তোমার ভাই এই ধরনের ক্যারেক্টার শুনেছি। তোমার ভাই খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে, কিন্তু এই নোংরামিগুলো ভাবা যায়? ছি, এসব ছেলে সমাজের কলঙ্ক। এরা যদি সমাজে থাকে, আমাদের সমাজের ইয়াং ছেলে মেয়েরা কি করে এগিয়ে যাবে? রুদ্র এমনিতে শান্ত প্রকৃতির ছেলে, ঝগড়া গন্ডগোলে সব এড়িয়ে থাকে। কিন্তু সেই মুহূর্তে নানা জনে নানা কথা বলছিল, তাই রুদ্র মাথা ঠিক রাখতে পায় না। সে আর কাজ না করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করে আর বলল, মা, তুর্যই কোথায়? রুদ্রকে অসময়ে বাড়িতে দেখে তার মা সুলতানা বেগম বলল, এই অসময়ে বাড়িতে এসে ভাইকে খুঁজছিস, কি ব্যাপার? মায়ের কথায় রুদ্র বলল, যা জিজ্ঞাসা করছিস সেটা বলো, তুর্য কোথায়? কিছু মুদিখানা
ফুরিয়ে গেছে, সে গেছে দোকানে আনতে। তো হঠাৎ এই সময় বাড়িতে কোনো সমস্যা? বলছি আগে তুর্য বাড়িতে আসুক। এদিকে দিলদার শাহরিয়ার রেশন দোকানে এলে আজাদ খান তাকে বলেন, ভাই আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি, সেটা কি আমার অপরাধ? আজাদ খানের কথা বুঝতে না পেরে দিলদার শাহরিয়ার বলল, কেন, কি হয়েছে হঠাৎ এইভাবে কথা বলছেন? তারপর আজাদ খান দিলদার শাহরিয়ারকে সে মহিলাকে চাল দেওয়ার বিষয়টি দেখালো আর বলল, আপনার ছেলে এই দোকান থেকে চাল চুরি করে এই মহিলাকে দিয়েছে। এই মহিলা তো আমার এখানে পড়ে না, আমাকে তো সরকারকে সব হিসাব দিতে হবে। আমি তো এখানে চোর হয়ে যাব। কেন আপনার ছেলে এই কাজ করলো? আমার মনে হচ্ছে আপনার ছেলে এই মহিলাকে চিনে, ও জেনে শুনে এই কাজ করেছে কেবল আমাকে বিপদে ফেলানোর জন্য। তারপর আরো নানা কথা আজাদ খান দিলদার শাহরিয়াকে বলল। দিলদার শাহরিয়া নীরব রইল। সে কি বলবে, কি বলার আছে? সেই বিপদে সে যদি তাকে কাজ না দিত, দুটো ছেলেকে মানুষ করতে পারত না। সেই সময় বেকার হয়ে ঘুরছিল, লোকের জমিতে কাজ করত। 12 মাস কাজ পাচ্ছিল না, খুবই কষ্টের সংসার ছিল। এই দোকানে কাজ করার পর খাবারের কষ্টটা হতো না। আবার আজাদ খান বাড়িতে ভালো মন্দ কিছু হলে পরিবারকে দেওয়ার জন্য তার হাত দিয়ে পাঠিয়ে দিত। কতবার জমির সবজি পাঠিয়ে দিয়েছে তার ঠিক নেই। সেসব কথা দিলদার শাহরিয়ার কি করে ভুলে যাবে? সে আর কিছু না বলে মাথা নিচু করে বাড়ি চলে আসে। তাকে চুপচাপ বসে থাকতে দেখে তার স্ত্রী সুলতানা বেগম বলল, কি ব্যাপার, তোমাকে আজাদ ভাইয়া ডেকেছিল কেন? ঠিক তখনই তুর্য বাড়িতে ঢোকে। তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, মুদিখানার ব্যাগটা রেখে দাও। এতক্ষণ রুদ্র রুমে ছিল। তুর্যের গলা পেয়ে রুদ্র বেরিয়ে আসে আর তুর্যকে উদ্দেশ্য করে বলল, তুই এত বাজে ছেলে আমরা জানা ছিল না তুর্য। তুই আমাদের সব বিশ্বাস নষ্ট করে দিলি। তোকে ভাই বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। রুদ্রের কথায় সুলতানা বেগম, দিলদার শাহরিয়ার ও তুর্য শুনল। তুর্য জিজ্ঞাসা করল, ভাইয়া আমি কি করেছি, কেন এভাবে কথা বলছিস? তখন রুদ্র তার ফোন থেকে ভিডিওটা তুর্যকে দেখায় আর বলে, দেখ, তোর অধঃপতনের কারণ আবার জিজ্ঞাসা করবি তুই কি করেছিস? ভিডিওটা দেখে তুর্য বলল, এসব এডিট করা, এসব মিথ্যে। আমি শুধু জাস্ট তার সাথে কথা বলছিলাম। তুই তো জানিস ফারিয়া আমার বান্ধবী। ওইসব সজীব ভাইয়া। কথাটা শেষ করতে দিল না, তার আগেই দিলদার শাহরিয়ার বলল, ও অনেকদিন আগে খারাপ ছেলে হয়ে গেছে, যেটা আমরা বুঝতে পারিনি। তুই জানিস আজকে আজাদ আমায় কি বলল? ওকে আমি বিশ্বাস করে দোকানে পাঠিয়েছিলাম, আর ও সেখান থেকে চাল চুরি করে একজন মহিলাকে দিয়েছে। আজাদ স্যার তার হিসাব পাচ্ছে না, সরকারকে তো তাকে হিসাব দিতে হয়। ওই মহিলা এই এলাকার নয়। দিলদার শাহরিয়ার কথায় তুর্য বলল, বাবা, ওই মহিলাকে আমি চাল দিতে চাইনি, কিন্তু মহিলা এসে আমার কাছে কান্না করছিল। আর ও তো বলল ও এই এলাকার। রেশন কার্ড ওর ছেলে কোথায় রেখেছে জানে না। ও তার পরদিন নিয়ে এসে দেবে বলল। আর সেদিন ও রান্না করার মতো চাল ছিল না। ওর স্বামী অসুস্থ, খেতে পারবে না, সেজন্য আমি দিয়েছিলাম। খুব ভালো করেছ, আমাকে অপমানিত করেছ, অসম্মানিত করেছ। যে মানুষটা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত, তার কাছে আমাকে নিচু করেছ। এতক্ষণ সবকিছু শুনছিল সুলতানা বেগম। সে এসে রুদ্রকে বলল, কই দেখি তুর্য কি ভিডিও? মার কথায় রুদ্র বলল, এইসব ভিডিও তোমাকে দেখানো যাবে না মা। আমি দেখব, আর যেই মহিলাকে আমার ছেলে চাল দিয়েছে আমি তার সাথেও কথা বলবো। তোরা আমার ছেলের নামে বদনাম করবি আর আমি সহ্য করব? সেটা হবে না। তখন পাশ থেকে দিলদার শাহরিয়া বলল, সুলতানা, ছেলেকে অত বিশ্বাস করো না। ও সত্যি খারাপ হয়ে গেছে। যে আজকে আমি অনেকের মুখ থেকে কথাই শুনলাম, আমার ভাবতে ঘৃণা লাগছে যে আমার ছেলে। তারপর কথাটা বলে দিলদার শাহরিয়া দাঁড়িয়ে থাকা তুর্যের গালে এক চর বসিয়ে দিল আর বলল, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে।
তোর মুখ আমি দেখতে চাই না। আমি গরিব হলেও একটা সম্মান ছিল, আর আজকে যেটা তোর জন্য নষ্ট হয়ে গেছে। তোর মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমি জল পর্যন্ত স্পর্শ করব না। তারপর সুলতানা বেগমকে উদ্দেশ্য করে বলল, সুলতানা, তুমি এই মুহূর্তে ছেলেকে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বলো। আর তুমি যদি কোনোভাবে ওকে সুযোগ দাও তাহলে তোমার জন্য আমার এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে, স্বামী না তোমার এই অযোগ্য সন্তান? কথাটা বলে দিলদার শাহরিয়ার ভেতরে চলে গেল। সুলতানা বেগম মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল। তুর্য দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রুদ্র এসে তুর্যকে বলল, ছি, তোর মতো ভাইয়ের মুখ দেখাও পাপ। তোকে মানুষ করার জন্য বাবা কত কষ্ট করেছে। তুই পড়াশোনা ভালো করে বাবা ঠিক করলো তোকে পড়াবে, যে কারণে আমাকে স্কুল ছাড়িয়ে দিয়ে গ্যারেজে ঢুকিয়ে দিল। আর তুই কি করলি? সেই বাবাকে অপমান করলি, এমনকি মেয়েদের সাথে। ছি, আমার বলতে ঘেন্না লাগছে। তুর্য কি করবে কিছুই ভেবে পেল না। কোথায় যাবে সে? কোনো আত্মীয়কে সেভাবে চেনে না সে। 1 ঘন্টার ওপর স্টেশনে বসে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো। যখন কোম্পানি থেকে দিয়েছে, ঠিক তখনই একটা নাম্বার তার চোখে পড়ল, যে নাম্বার থেকে প্রতি মাসে তার কাছে একবার করে ফোন যায়। সে মানুষটা তাকে অনেকবার যেতে বলেছে, তাই সে ভাবলো সেখানে যাবে। তারপর সে যে নাম্বারে ফোন করলো, 2 বার বাজার পর ফোনটা রিসিভ করলো। তুর্য সালাম জানিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তুর্য, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আন্টির কথায় তুর্য ভাবলো তাকে সত্যিটা বলা উচিত কিনা, কিন্তু সেই মুহূর্তে এতটাই অসহায় ছিল, তার কিছু করার ছিল না। তাই সে সাবিনা বেগমকে বলল, আমি ভালো নেই আন্টি। তুর্যের কথায় সাবিনা বেগম কৌতূহল দমন করতে না পেরে বলল, আমি সমস্যার মধ্যে আছি আন্টি। কি সমস্যা আমাকে বল। আমি তো তোকে বলেছি যদি কখনো কোনো সমস্যা থাকে তুই আমাকে বল। আমি তো তোর মায়ের মতো, আমাকে কোনো কিছু লুকাবি না। সাবিনা বেগমের কথা শুনে তুর্যর চোখে জল চলে এলো। চোখের জল মুছে তুর্য সাবিনা বেগমকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। সব শুনে সাবিনা বেগম বলল, বুঝতে পেরেছি, সব তোর চাচা চাচি আর ফুপিদের ষড়যন্ত্র। তবে তোকে চিন্তা করতে হবে না, তোর এই আন্টি তোকে বিশ্বাস করে, তাই তুই নির্ভর এই আন্টির কাছে চলে আয়। আমি তোকে আশ্রয় দেব। এই গরিব আন্টি তোকে কখনো কষ্ট দেবে না। কিন্তু আন্টি, আমি তো কিছু কাজ করি না, এখনো বেকার বলতে গেলে। তুই আমার কাছ থেকে মাস্টার্স কমপ্লিট করবি আর চাকরির প্রিপারেশন নিবি। আমার বিশ্বাস তুই একটা ভালো চাকরি পেয়ে যাবি। তোকে আল্লাহ বঞ্চিত করবে না। যে হালালের পথে থাকে তাকে আল্লাহ তার ভালো করে। তোকে আমি ছোটোবেলায় প্রাইভেট পড়িয়েছি, তোর মেধা সম্পর্কে আমি জানি। তুই একদিন অনেক বড় হবি ইনশাল্লাহ। এদিকে তুর্য চলে যাওয়ার পর দিলদার শাহরিয়া বুকে খুব ব্যথা শুরু করে। সে সারা রাত ঘুমোতে পারে না। পাশে শুয়েছিল সুলতানা বেগম, সেও ঘুমায়নি। স্বামীকে ছটফট করতে দেখে সে বলল, কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? তুর্যর কথা মনে পড়ছে? সুলতানা বেগমের কথায় দিলদার শাহরিয়া বুকে হাত দিয়ে কষ্ট নিবারণ করলো আর দাঁতে দাঁত চেপে বলল, আমি কিছু ভুল করলাম? আমার কি আর একটু যাচাই করা উচিত ছিল তুর্য? কথাটা বলতে পারল না। সুলতানা বেগম অনেকবার ডাকলো, কোনো সাড়া শব্দ না পেয়ে সে পাশের রুম থেকে রুদ্রকে ডাকতে গেল। রুদ্র তখন ঘুমিয়েছিল। রুমের দরজায় গিয়ে শব্দ করলো সুলতানা বেগম আর বলল, রুদ্র, দরজা খোল। তোর বাবা কেমন করছে? কথা বলছে না। তুই আয় বাবা একবার। রুদ্র ঘুমিয়ে পড়েছিল। সুলতানা বেগম জোর করে তার ছেলেকে ডাকছিল। তার চিৎকারে তার মনোয়ারা বেগমের ঘুম ভেঙে যায়। মনোয়ারা বেগম সুলতানা বেগমকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চিৎকার করছো যে? কে মরলো? এত সকালে কার ইন্তেকাল হলো?
শাশুড়ির কথায় সুলতানা বেগমের বুকটা কেমন করে উঠল। সে তত চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, রুদ্র, তোর বাবা কেমন করছে? মায়ের চিৎকারে রুদ্রর ঘুম ভাঙলো। সে দরজা খুলে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুমি চিৎকার করছো কেন? তোর বাবা কেমন করছে রুদ্র? আমার ভয় করছে, খুব ভয় করছে। তোর বাবা উল্টাপাল্টা কথা বলছে, তুই তাড়াতাড়ি আয়। মায়ের কথায় রুদ্র তাড়াতাড়ি তার বাবার রুমে আসে। দেখে তার বাবা বুক চেপে শুয়ে আছে। রুদ্র কয়েকবার তার বাবাকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সে বুঝতে পেরে তখন ডাক্তারকে ফোন করে। অত সকালে ডাক্তার ফোন তোলে না। রুদ্র ভয় পেয়ে যায়। তার পরিচিত একজন অটো ড্রাইভারকে ফোন করে সে বাবাকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু হসপিটালে যাওয়ার সাথে সাথে ডাক্তার চেক আপ করে বলে মারা গেছে। রুদ্র বাবার শরীরটাকে নিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তারপর রুদ্র অটো ড্রাইভার ও তার এক বন্ধুর সাহায্যে তার বাবাকে নিয়ে বাড়ি নিয়ে এলো। স্বামীকে এই অবস্থায় রেখে সুলতানা বেগম চিৎকার করে কাঁদতে লাগলো আর রুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোর বাবার কি হয়েছে রুদ্র? তোর খাবারকে কেন এভাবে নিয়ে আনছিস? তুই তো এই নিয়ে গেলি তোর বাবাকে হসপিটালে, বললি বাবা ভালো হয়ে যাবে। মা, তুমি কান্না করো না। মায়ের কথায় রুদ্র কেঁদে ফেলল আর বলল, মাগো, বাবা আর আমাদের মধ্যে নেই। হসপিটালে গিয়ে যাওয়ার আগেই বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বাবা মারা গেছে খবরটা তুর্যকে দেওয়ার জন্য রুদ্র ফোন করলো, কিন্তু তুর্যর ফোন সুইচ অফ। সে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারল না। রুদ্র যখন তার বাবাকে কবর দিয়ে বাড়িতে এলো, তখনই তার চাচা ইকবাল শাহরিয়া বলল, দেখ রুদ্র, তোর বাবা চলে গেছে, তাই তোকে একটা পরিষ্কার কথা বলে রাখি। এই ভিটে মাটিটা তোর দাদু তোর বাবাকে দিয়েছিল থাকার জন্য। যেহেতু তোর বাবা মরে গিয়েছে, তাই তোদের এখানে আর কোনো অংশ নেই। চাচার কথা শুনে রুদ্র বলল, তুমি কি বলছো? চাচা, বাবা মারা গেছে, আমরা তো আছি, আমরা বাবার সম্পত্তি পাবো? না, তোর দাদু সেরকম উইল করেনি। ওখানে লেখা আছে ওর সম্পত্তির মধ্যে 200 জায়গা তোর বাবাকে দিয়েছে, কিন্তু তোর বাবা যখন থাকবে না, সেই সম্পত্তি তার ছোট ছেলে ইকবাল শাহরিয়ারের হবে। কারণ তোর বাবা তখন বিয়ে করতে রাজি ছিল না। বাবা ভেবেছিল হয়তো বিয়ে করবে না, তাই তার সম্পত্তির কি দরকার। পঞ্চায়েত প্রধান সাক্ষী আছে, তুই চাইলে জিজ্ঞেস করতে পারিস। রুদ্র জানে পঞ্চায়েত প্রধান তার চাচার বন্ধু, তাই সে সত্যি বলবে না। রুদ্র কিছু বোঝে না। ইকবাল শাহরিয়া তখন কিছু কাগজপত্র দেখালো আর বলল, এই দেখ, কাগজে লেখা আছে, এখানে তোর দাদু সব উল্লেখ করেছে, তোর বাবার নাম নেই। তোর মা হয়তো কিছু জানে, তোর মাকে জিজ্ঞেস করতে পারিস। রুদ্র কিছু দেখতে ইচ্ছে করলো না, আর এই অবস্থায় রুদ্র তার মাকে কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। সে তার চাচাকে অনুরোধ করে বলল, চাচা, এই তো সবে বাবা মারা গেছে, এই অবস্থায় আমি মাকে নিয়ে কোথায় যাব? আমাকে কিছুদিন সময় দিন, তার মধ্যে আমি ঠিক ব্যবস্থা করে ফেলব। তখন পাশ থেকে মমতাজ বেগম বলল, মাত্র 1 মাস সময় দিলাম, তার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই জায়গা তোর চাচা মুরগির পোল্ট্রি করবে, বুঝতে পারলি? কথাটা যেন মাথায় থাকে। রাতের দিকে রুদ্র তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আজকে চাচা আর চাচি এসেছিল, ওরা কোর্টে কাগজ দেখলো, বলল এই জায়গাটা নাকি চাচার নামে, বাবা নাকি বিয়ে করবে না ঠিক করেছিল বলে দাদু সব সম্পত্তি চাচার নামে করে দিয়েছে। এটা কি সত্যি? ছেলের কথা শুনে সুলতানা বেগম বলল, প্রথম দিকে তোর বাবা যখন বিয়ে করতে রাজি ছিল না, তখন তোর দাদু একবার বলেছিল, কিন্তু তারপর তোর বাবা বিয়ে করে তোরা 2 ভাই হোস। তারপর তোর দাদু অসুস্থ হয়ে পড়ে, আমি আর তোর বাবা মিলে তোর দাদুর সেবা করি। তখন তোর দাদু আবার সবকিছু সম্পত্তি 3 ভাই বোনের নামে করে দেয়। এই কথাটা তোর দাদু বলেছিল, আর সেটা আমরা জানতাম। তোর চাচা চাচি ওরা মিথ্যা কথা বলছে। তোর দাদু অতটা খারাপ লোক ছিল না, আমাদেরকে আমাদের অংশ লিখে দিয়েছিল। সেই কাগজটা দেবেও বলেছিল, কিন্তু কোনো কারণে সেই কাগজটা খুঁজে পায়নি, হয়তো ওরা লুকিয়ে রেখেছিল। তারপর কিছুক্ষণ থেমে সুলতানা বেগম রুদ্রকে বলল, কিন্তু তোর চাচা চাচি ওরা কি বলছে এখন?
ওরা আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এখানে নাকি চাচা পোলট্রি মুরগির ব্যবসা করবে। আমি বলেছি আমাকে 1 মাস সময় দিতে হবে। এখন কি হবে মা? সবাই তো নিয়ে নিয়েছে, আর এইটুকু ভিটে এটাই আটকে রেখে কি করব? ওদের সাথে আমরা পেরে উঠবো না। তুই এক কাজ কর, গ্রামের পাশে তোর জাহানারা খালার সাথে দেখা কর। জাহানারা খালার মেয়ের বিয়ে লেগেছে, ওর পাশে ওদের একটা 2 কাঠা জমি আছে, বিক্রি করবে বলছিল। ওই জায়গাটা আমরা কিনে নেব। মায়ের কথা বুঝতে পেরে রুদ্র বলল, কিন্তু মা, সে তো অনেক টাকা দাম। এত টাকা আমরা পাবো কোথায়? আমার বিয়ের সময় আমার বাবা আমাকে 5 ভরি সোনা দিয়েছিল। হাজার অভাবের মধ্যে সেই টাকা তোর বাবা কখনো হাত দেয়নি না, আমি নষ্ট করেছি। অনেক কষ্ট জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি। ওই তুই কালকে কোনো দোকানে বিক্রি করে দিবি আর জায়গাটা কিনে নিবি। এখন মাটি দিয়ে 2টো ঘর তৈরি করবি, আমার মা বেটা ওখানেই থাকবো। তারপর আল্লাহ যখন সময় দেবে তখন নয় পাকা তৈরি করবি। আর যত যাই হোক, ছোট ভাইয়ের খোঁজ নে। তোর ভাই খুব অভিমানী, তুই বড় ভাই, তোকে যেভাবেই হোক ওর কাছে ক্ষমা চেয়ে ওকে খুঁজে আনতে হবে। মায়ের কথায় রুদ্র বলল, মা, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুলে হয়েছে আমাদের। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। এদিকে তুর্য MSc-তে ভর্তি হয়েছে, সেই সাথে সে চাকরির প্রস্তুতিও নিচ্ছে। একদিন ফারিয়া রুদ্র গ্যারেজের পাশ দিয়ে আসছিল। রুদ্র ফারিয়াকে দেখে বলল, ফারিয়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। রুদ্রর কথায় ফারিয়া দাঁড়িয়ে পড়ে। রুদ্র বলল, ফারিয়া, তুই আমার ছোট বোনের মতো, তোকে আমি কিছু জিজ্ঞাসা করব, তুই সত্যি বলবি? রুদ্রের কথায় ফারিয়া বলল, ভাইয়া কি জানতে চাইছো বলো। তোর সাথে তুর্যর কি সম্পর্ক ছিল? তুমি তো জানো ভাইয়া, আমরা দুজনে একসাথে পড়াশোনা করতাম, তাই আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল, আর কিছু নয়। তুই তো জানিস কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তারপর তুর্য বাড়ি থেকে চলে গেছে। বাবা রাগারাগি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে আমিও কিছুটা দোষ করেছিলাম। কিছুদিন আগে সজীব আমাকে তোর আর তুর্যর কিছু ফটো দেখায়। তারপর রুদ্র ফারিয়াকে সব কথা খুলে বলে। সব শুনে ফারিয়া বলে, ভাইয়া তোমরা কেন এই ভুল করলে? তুর্য তোমার ছোট ভাই, তুমি চিনতে পারলে না ওকে? আমি কিছুদিন খালার বাড়ি ছিলাম, তাই এসব আমি জানতে পারিনি। আমি তুর্যকে ফোন করেছিলাম, কিন্তু তার ফোন সুইচ অফ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য আমি খালার বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তাই এত কিছু বিষয় আমি জানতে পারিনি। তুমি জানো ভাইয়া, ওই সজীব আমার পিছু লেগেছিল, ও আমাকে নানাভাবে উত্ত্যক্ত করত। তারপর সেদিন রেশন দোকানের সামনে কি কি ঘটনা ঘটেছিল ফারিয়া সব কিছু খুলে বলল রুদ্রকে। সব শুনে রুদ্র কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। ফারিয়া বলল, সজীব ভালো নয় ভাইয়া, ও চরিত্রহীন একটা ছেলে। তুর্য আমাকে ওর হাত থেকে অনেকবার রক্ষা করেছে, আর তোমরা নিজের ভাইকে চিনতে পারলে না? তুর্যর মতো ছেলে হয় না, ও খুব ভালো, খুব পরিশ্রমী, অনেস্ট একটি ছেলে। আমি ওকে খুব পছন্দ করি, আমরা দুজনে খুব ভালো বন্ধু। বাড়িতে এসে রুদ্র তার মাকে সব কিছুই বলল। সব শুনে তার মা বলল, আমি জানি বাবা, তুর্য কখনো খারাপ হতে পারে না, কিন্তু তোর বাবা আর তোর কি যে হয়েছিল আমি জানি না। আজকে তোদের ভুলের জন্য আমার ছেলেটা আমার থেকে কত দূরে চলে গেল। কথাটা বলে সুলতানা বেগম কান্নায় ভেঙে পড়ল। রুদ্র মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি আমি আমার ভাইকে যেখান থেকে বাড়ি খুঁজে আনবো। ওদের কথার মাঝে মমতাজ বেগম সেখানে আসে আর বলে, ভাইকে পরে খুঁজে আনবি, আগে কবে বাড়ি ছাড়বি বল। মমতাজ বেগমের কথায় রুদ্র বলল, আমি তো চাচার কাছ থেকে 1 মাস সময় চেয়েছি, এখনো তো হয়নি। 1 মাসের আগেই আমার বাড়ি ছেড়ে চলে যাব। মমতাজ বেগম চলে গেলেই সুলতানা বেগম রুদ্রকে বলল, তোর খালাকে টাকা দিয়ে দিয়েছিস?
সামনের সপ্তাহে রেজিস্ট্রি করবে, তারপর আমরা ওখানে ঘর করতে পারবো। যদি 1 মাসের মধ্যে না হয় তাহলে আপাতত কোনো ভাড়া বাড়িতে আমরা থাকবো, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। এখানে ওরা আমাদের থাকতে দেবে না। ঠিক আছে মা, আমি আমাদের গ্যারেজ মালিকের সাথে কথা বলবো। ওর তো অনেক রুম ফাঁকা আছে, ও মাঝে মাঝে ভাড়া দেয়। তাহলে যদি ভাড়া দেয় কিছুদিন আমরা ওখানে থাকবো, তারপর ওখানে ঘর তৈরি হয়ে গেলে চলে যাব। 1 মাসের আগে রুদ্র তার মাকে নিয়ে ভাড়া বাড়িতে উঠল। তার মধ্যে জায়গাও কেনা হয়ে গেল। রেজিস্ট্রেশনের সময়ে সুলতানা বেগম রুদ্রকে বলল, জায়গাটা আমার নামে করতে হবে না, তোদের 2 ভাইয়ের নামে করবি। তোর চাচা যেমন তোর বাবাকে ফাঁকি দিয়েছে, তুই কিন্তু তোর ছোট ভাইকে দিবি না। তোর ভাই একদিন ফিরে আসবে, তোর ভাই অনেক বড় হবে। আমি যে স্বপ্ন দেখেছি আমার তুজ্জ অনেক বড় অফিসার হবে। আমার স্বপ্ন কখনো মিথ্যে হবে না। আল্লাহ আছে, আমার ছেলের কখনো কারো ক্ষতি করবে না। সারা দুনিয়া ভুল বুঝলে আমি কখনো আমার ছেলেকে ভুল বুঝবো না। তোর বাবা খুব দুঃখ করেছিল সেদিন রাতেই, আমাকে বলেছিল আমি কি কিছু ভুল করলাম? আমাদের আরো যাচাই করা উচিত ছিল। তুজ্জ চলে যাওয়াটা তোর বাবা সহ্য করতে পারেনি, তাই তো তোর বাবা হার্ট অ্যাটাক করলো। এদিকে সাবিনা বেগম বাড়িতে এসে তুর্যকে বলল, তুর্য, তুই সেদিন আমায় বলেছিলিস তুই প্রাইভেট পড়াবি, কিন্তু ছেলে মেয়ে দেখে দিতে। আমার এক পরিচিত ভাই তার মেয়ের জন্য টিচার খুঁজছে, আমাকে বলেছিল একটা ভালো স্যার দেখে দিতে। মেয়েটা অনার্সে পড়ে। আমি বলেছি তোর কথা, ও আমাকে ঠিকানা দিয়েছে, তুই বাড়িতে গিয়ে দেখা করবি। সাবিনা বেগমের কথায় তুর্য বলল, ঠিক আছে আন্টি, আমি কথা বলবো। মেয়েটার নাম পরি, মেয়েটা খুব ভালো। আমি যে চাকরিটা করি ওর বাবাই যোগাযোগ করে দিয়েছিল। ঠিক আছে ফুপি, আমি দেখা করে নেব। এদিকে রেশন ডিলার আজাদ খানের মেয়ে হেনা। হেনার বয়স এখন 18 বছর। সে উচ্চ মাধ্যমিক পাশ করে শহরের কলেজ থেকে পড়াশোনা করতে চায়। সে একদিন তার বাবাকে বলল, বাবা, আমি শহরে কলেজ থেকে পড়াশুনো করব। আমার খুব ইচ্ছা বাবা, আমি একজন লয়ার হব। তুমি আপত্তি করো না বাবা, তোমার এই মেয়ের স্বপ্ন তুমি পূরণ করো। মেয়ের কথায় হাসলো আজাদ খান আর মেয়েকে কাছে ডেকে নিয়ে বলল, তুই চেয়েছিস আর আমি দিইনি, এমন কখনো হয়েছে নাকি মা? তারপর হেনাকে কলেজে ভর্তি করে দেয়। হেনা হোস্টেল থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। এদিকে তার পাশের ইউনিভার্সিটির এমএসসি ভর্তি হয়েছে তুর্য। পাশাপাশি গ্রামে বাসিন্দা হলে এরা কেউ কাউকে চেনে না। এভাবে কেটে গেল কিছুদিন। আজকে হেনার বান্ধবী পরীর জন্মদিন। পরী আবার তুর্যের ছাত্রী। আজকে পরীর জন্মদিন হিসেবে সবাই এসেছে, সেখানে তুর্য এসেছে। হেনা খুব মিশুকে মেয়ে, সহজেই সবার সাথে মিশে যেতে পারে। হঠাৎ হেনা পরীকে বলল, পরী, তুই তো বললি খুব বড় করে জন্মদিন হবে না, শুধু বন্ধু বান্ধবীদের নিয়ে হবে, কিন্তু এ তো দেখছি অনেক লোককে দাওয়াত করেছে তোর বাবা। হ্যাঁ রে, বাবার অফিসে প্রমোশন হয়েছে আর আমারও 18 বছর পূর্ণ হয়ে গেল, তাই এই আনন্দে পার্টিটা জোরদার হচ্ছে। একই সাথে আমার জন্মদিন আবার বাবার প্রমোশন। তুই একজন আন্টির কথা বলিস মাঝে মাঝে, সাবিনা আন্টি, সেই আন্টি আসেনি? এখনো আসেনি, আশা করি এসে পড়বে। আর স্যারকে দাওয়াত করা হয়েছিল, স্যারও আসবে। স্যারও তো ওই আন্টির ভাইপো হয়। তার কিছুক্ষণ পর সাবিনা আর তার মেয়ে মিতু আর তুর্য আসে। সাবিনা বেগমকে আর মিতুকে দেখে পরী জড়িয়ে ধরে আর বলে, আন্টি, এত দেরি করলেন কেন? দেরি হয়ে গেল যে মা। তারপর তুর্যের উদ্দেশ্যে পরী বলল, স্যার, আপনার কিন্তু আরও আগে আসা উচিত ছিল। আপনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম। পরীর কথায় তুর্য হাসল আর বলল, কাজ ছিল। কি কাজ? ইন্টারভিউ? ঠিক তা নয়, আসলে কিছু বই কিনতে বইমেলায় গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। তারপর পরী হেনাকে ডাকে আর সাবিনা বেগমের সাথে আলাপ করে দিয়ে বলল, আন্টি, এই মেয়েটার সাথে আলাপ করুন। এর নাম হেনা।
এ আমার বান্ধবী, আমি তো আপনার গল্প বলি আর ও আপনার সাথে আলাপ করতে চেয়েছিল। পরীর কথা শুনে সাবিনা বেগম হাসতে হাসতে বলল, তাই নাকি? তা তুমি কি গল্প করছো আমায় নিয়ে? বেশি কিছু তো জানি না আপনাই নিয়ে। বাবার মুখ থেকে যেটা শুনেছি যে আপনি একা কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন, এইসব কথা। ও আচ্ছা, আর কিছু বলনি? যেইটুকু জানি সেইটুকু বলেছি। বাবা বলেছেন আপনি খুব পরিশ্রমী, অনেক কষ্ট করেন, তারপর মেয়েকে একা হাতে মানুষ করেছেন। এখন আপনার ভাইপো আপনার কাছেই আছে। পরীর কথায় সাবিনা বেগম বলল, তা পরি, তোমার বন্ধুর নাম কি? ওর নাম হেনা। তখন পাশ থেকে হেনা বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার গল্প অনেক শুনেছি, আপনাকে দেখার ইচ্ছে ছিল, আজকে হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কি পরির সাথে পড়াশোনা করো? হ্যাঁ আন্টি। তোমার বাড়ি কোথায়? হাসনাবাদ। হাসনাবাদ নামটা শুনতেই সাবিনা বেগম তুর্যের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, তোমার বাবার নাম কি আর বাবা কি করে? হেনা, আমার বাবা একজন রেশন ডিলার, বাবার নাম আজাদ খান, এলাকার অনেকেই বাবাকে চেনেন। সাবিনা বেগম কিছু বলার আগেই হেনা সাবিনা বেগমের মেয়ে মিতুকে উদ্দেশ্য করে বলল, আন্টি, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে, ওর নাম মিতু, ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখিয়ে সাবিনা বেগম বলল, এর নাম তুর্য, এ আমার ভাইপো, এখান থেকে পড়াশোনা করছে, সেই সাথে চাকরির প্রিপারেশন নিচ্ছে। সাবিনা বেগমের কথায় তুর্য আর হেনা ওরা একে অপরের দিকে তাকায়। হেনা বলল, হ্যালো স্যার, আপনার কথা আমি শুনেছি, আপনি তো পরীকে প্রাইভেট পড়ান। আমার খুব ইচ্ছে ছিল আপনার কাছে পড়ার, কিন্তু বাবা এখানে অনেক আগে মাস্টার ঠিক করে রেখেছে, তাই সেখানেই পড়তে হচ্ছে আমাকে। ও আচ্ছা, আপনি কি তাহলে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন? তুর্যের কথাই হেনা বলল, স্যার, আমাকে আপনি বলবেন না, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তি হয়েছি, ভবিষ্যতে একজন আইনজীবী হওয়ার ইচ্ছা আছে। আমাদের ওখানে কাছে পিঠে ভালো কলেজ নেই, তাই আমার ইচ্ছে ছিল আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো ভালো কলেজ থেকে পড়াশুনো করব। বাবা আমার ইচ্ছেকে সম্মান জানিয়ে আমাকে কলকাতায় ভর্তি করে দিয়েছে। হেনার কথায় তুর্য কিছু বলল না। কিছুক্ষণ দুজনে পড়াশোনার বিষয়ে কথা বলল। তারপর কেক কাটা হয়ে গেলে পরীকে গান গাওয়ার জন্য বলে। পরী বলল, আমি তো ভালো গান জানি না, কিন্তু আমার বান্ধবী হেনা খুব সুন্দর গান করতে পারে। পরীর অনুরোধ করলো হেনাকে, কিন্তু হেনা রাজি হলো না। হেনা বলল, তুই কেন মিথ্যে কথা বলছিস? আমি ভালো গান জানি না, এখন যদি গান গাই এখানে কোনো দর্শক আর থাকবে না। সেবারে কলেজের প্রোগ্রামে তুই গান করলি, সবাই প্রশংসা করেছিল। আমি জানি তোর গানের গলা খুব সুন্দর, খুব ভালো, তুই মিথ্যে কথা বলছিস। দুজনে যখন তর্ক করছিল ঠিক সেই সময় সাবিনা বেগম সেখানে আসে আর হেনাকে উদ্দেশ্য করে বলল, হেনা, নিজের প্রতিভাকে কখনো লুকিয়ে রাখতে নেই। তোমার গানের গলা হয়তো ভালো, কিন্তু সেটা যদি কাউকে না শোনাও তাহলে আমরা জানবো কি করে? নিজের মেধাকে জাগিয়ে রাখতে হয়। যদি তুমি গান করো, হয়তো এখানে অনেক লোক থাকবে যা তোমার গানকে সিলেক্ট করবে, পরে তুমি বড় বড় সুযোগ পাবে। বলা তো যায় না মানুষের ভাগ্য কখন কি হয়। তুমি বললে তোমার গানের গলা ভালো নয়, কিন্তু তোমার ভয়েসটা এমনিতেই সুন্দর, নিশ্চয়ই গলাটা ভালো হবে। তুমি গান করো, আমরা শুনবো। সাবিনা বেগমের অনুরোধে হেনা তুর্যর দিকে তাকালো। দেখলো তুর্য তার দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই হেনা চোখ নামিয়ে নেয়। তারপর হেনা গান গাওয়া শুরু করে, একটা রবীন্দ্রসঙ্গীত। গানটা ছিল বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। এত সুন্দর গানের গলা যা সকলের মন ছুঁয়ে গেল। তারপর কিছুক্ষণ ওরা অনুষ্ঠানে ছিল। হেনা বাড়ি যাওয়ার সময় পরীকে বলল, পরী, বেশি দেরি করলে রাত হয়ে যাবে, তাই এবার আমাকে যেতে হবে। একটু দাঁড়া, সাবিনা আন্টি যাবে, তুই ওদের সাথে চলে যাবি।
তারপর পরি হেনাকে নিয়ে সাবিনা আন্টির কাছে গেল আর বলল, আন্টি, আপনারা কিসে করে এসেছেন? আমাদের তো আর তোমাদের মতো পয়সা নেই যে গাড়ি কিনবো। আমরা গরিব মানুষ, আমরা লোকাল ট্রেনে এসেছি। ওইভাবে কথা বলবেন না। আমি বলেছিলাম হেনা হোস্টেলে যাবে, আপনারা তো ওই দিকেই যাবেন। যদি একটু ওকে ওদের হোস্টেলের সামনে নামিয়ে দেন খুব ভালো হয়, তা না হলে আবার ওর রাতও হয়ে যাবে। তারপর হেনা সাবিনা বেগমদের সাথে যায়। ওরা লোকাল ট্রেনে গিয়েছিল। 4টে স্টেশনের পর ওদের স্টেশন ছিল। ট্রেনে প্রচুর ভিড় ছিল। হেনার খুব বিরক্ত লাগছিল। তুর্যে একটু ফাঁকা জায়গায় হেনাকে বলল, বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে, তুমি ওইখানে দাঁড়াও, ওখানটা ফাঁকা আছে, অসুবিধা হবে না। আসলে এই সময় তো সবাই অফিস থেকে ফেরে, তাই ভিড় হয়ে যায়। তারপর ট্রেন থেকে নেমে ওরা অটো ভাড়া করে আগে হেনাকে তার হোস্টেলে পৌঁছে দেয়। অটো থেকে নেমে হেনা বলল, ভালো লাগলো আন্টি আপনাদের সাথে আলাপ করে। ভালো থাকবেন। আর আপনার বাড়ির ঠিকানাটা দেবেন? কেন? মিতুকে আমার খুব ভালো লেগেছে, যদি সুযোগ থাকে মাঝে মাঝে গল্প করতে যাব। তখন পাশ থেকে মিতু বলল, হ্যাঁ আপু, যাবে। তোমাকে আমারও ভালো লেগেছে। সুযোগ পেলে দুজনে ঘুরতে যাব, অনেক গল্প করব, মজা করব, অনেক আনন্দ হবে। তারপর সাবিনা বেগম হেনাকে তার ঠিকানা বলল। হোস্টেল থেকে সাবিনা বেগমের বাড়ি প্রায় 30 মিনিটের ওপর। বাড়িতে এসে সাবিনা বেগম বলল, তুর্য, আমার মনে হচ্ছে তুই মেয়েটাকে চিনিস। সাবিনা বেগমের কথায় তুর্য হাসল, কিছু বলল না। সেটা দেখে সাবিনা বেগম বলল, কিরে তুই হাসছিস, কিছু বলছিস না? তুই সত্যি মেয়েটাকে চিনিস? মনে হয় ফুপি। মনে হয় মানে কি? মেয়েটার বাড়ি কিন্তু হাসনাবাদ, ওর বাবা রেশন ডিলার। এবার বুঝতে পেরেছিস? তোর সাথে যে ঘটনাটা ঘটেছিল তার মানে ওর বাবার কাছেই তাহলে তোর বাবার কাজ করে। তুই মেয়েটাকে আগে কখনো দেখিসনি? না আন্টি, ওদের বাড়ি তো অন্য গ্রামে, ওই দিকটা সেরকম যাওয়া হয় না। ও যখন ওর বাবার নাম বলল তখন বুঝতে পারলাম। তবে ওর বড় ভাইয়াকে চিনি। ও ভাইয়া মাঝে মাঝে আমাদের সাথে মাঠে ফুটবল খেলতে আসতো। এর কিছুদিন পর তুর্য চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। হঠাৎ ফেরার পথে তাদেরই গ্রামের তার বাবার বন্ধু রায়হান তালুকদারের সাথে দেখা। তুর্যকে দেখে রায়হান তালুকদার বলল, তুর্য, তুই এখানে কেমন আছিস রে বাবা? তুর্য একটু অন্যমনস্ক ছিল, প্রথমে বুঝতে পারেনি। তারপরে নাম ধরে ডাকার পর সে চিনতে পারে। চাচাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, চাচা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তুর্যের কথায় রায়হান তালুকদার বলল, আমি ভালো নেই। তোর বাবাটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। ওরা শুধু শুধু মিথ্যা বদনাম দিল। আমি জানি তুর্য, তুই ভালো ছেলে, তুই কখনো খারাপ কাজ করতে পারিস না। তোর বাবা বুঝতে পেরেছিল বলেই চিন্তা করছিল। তুই যেদিন বাড়ি ছেড়ে চলে গেলি সেদিন রাতেই তোর বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপর রায়হান তালুকদার তার বাবা মরে যাওয়ার পর তার চাচা ও ফুপি তার ভাইয়া ও মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তুর্য কান্না শুরু করে দিল আর কাঁদতে কাঁদতে বলল, চাচা, বাবা আর বেঁচে নেই। ওরা আমার বাবাকে বাঁচতে দিল না। জানো চাচা, আমি থাকলে ওরা এগুলো করতে পারতো না। তাই ষড়যন্ত্র করে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এলাকার সকল লোক আমার প্রশংসা করত, সেটা ওরা সহ্য করতে পারতো না। ভাইয়া এমনিতে শান্তি প্রকৃতির মানুষ, সে কখনোই অশান্তি করবে না, তাই ওরা সুযোগটা কাজে লাগালো। তবে চাচা, তুমি যে বললে ভাইয়া জায়গা কিনে আবারও নতুন ঘর তৈরি করেছে, ওরা টাকা পেল কোথায়? সেটা তো আমি জানি না বাবা, তবে তোর যে খালা আছে ওদের ওখানে কিছুটা জায়গা কিনে দুটো মাতৃক ঘর তৈরি করেছে। ওখানেই তোর ভাইয়া আর তোর মা আছে, শান্তিতে আছে। দরকার নেই এখানে এত অশান্তির মধ্যে থেকে কি লাভ হতো। দিনকে দিন তোর মা অসুস্থ হয়ে পড়তো, দিন রাত তো কথা শোনার ছিল। ছেলে চোর চরিত্রহীন আরও কত কথা। তবে তোর ভাইয়া সব জানতে পেরে খুব আফসোস করছিল, বলছিল আমার ভাইয়াকে আমি ভুল বুঝেছি, ওই জানোয়ারের কথা শোনায়।
তবে যেখান থেকে পারি আমার ভাইয়াকে খুঁজে আনবো। তা বাবা, তুই এখন কোথায় আছিস, কি করছিস? রায়হান তালুকদারের কথায় তুর্য বলল, আমি এখনো চাকরি পাইনি চাচা, চাকরির চেষ্টা করছি। আর আমি একটা ভাড়া বাড়িতে থাকি। তবে তুমি ভাইয়াকে বলবে না যে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমি ঠিক সময়ে ওদের কাছে যাব, আমাকে খুঁজতে হবে না ওদের। তোমার ফোন নাম্বারটা দাও চাচা, আমার যদি কিছু জানতে ইচ্ছে করে তোমার কাছ থেকে জেনে নেব। আর একদম তুমি ওদের কাছে বলবে না যে আমার সঙ্গে দেখা হয়েছিল। তুর্যের কথা বুঝতে পেরে রায়হান তালুকদার বলল, ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তবে তুই ওদের ছাড়বি না, ওরা তোদের সাথে অনেক অন্যায় করেছে। তুই অনেক বড় অফিসার হয়ে ওদের শাস্তি দিবি। তোর বাবা খুব ভালো মানুষ ছিল, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমার খুব কষ্ট হয় তোর বাবার জন্য। তারপর রায়হান তালুকদার বাড়ি চলে যায়। তুর্য বাড়ি ফিরে এসে সাবিনা বেগমকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে সাবিনা বেগম বলল, ওরা খুব নিষ্ঠুর, এর জবাব তোকে একদিন দিতে হবে তুর্য। শুধু তোদের সাথে নয়, ও আমাদের সাথেও খারাপ ব্যবহার করেছে। তুই আমার ছেলের মতো, তোকে সব কথা বলার সম্ভব নয়, কিন্তু সন্তানকে কখনো বন্ধু ভাবতে হয়। তুই জানিস আমি বিয়ে করেছি, কিন্তু তোকে আজকে একটা সত্যি কথা বলে রাখি, মিতু কিন্তু তোর চাচার মেয়ে। কথাটা শুনে তুর্য সাবিনা বেগমের দিকে তাকালো। তারপর সাবিনা বেগম বলল, তোর চাচা আমার থেকে 4 বছরের সিনিয়র ছিল। আমরা একই কলেজে পড়তাম। তখন ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আর ওকে দেখে আমার চাচাতো বোন মমতাজ প্রেমে পড়ে যায়। আর মমতাজদের অবস্থা যেহেতু আমাদের থেকে ভালো ছিল, তাই তোর চাচা মমতাজকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর ততক্ষণে মিতু আমার গর্ভে চলে এসেছে। আমি যখন তোর চাচাকে বিষয়টা বলি, সে অস্বীকার করে। তার মা, বোন ওরা সবাই এসে আমাদের বাড়িতে ঝামেলা করে, বলে আপনার মেয়ে চরিত্রহীন, এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না, মমতাজ আমাদের বাড়ির বউ হবে। তারপর আমার মা খুব মারধর করে। আমি সেই রাতে বাড়ি ছেড়ে চলে আসি, আমার এক বান্ধবীর বাড়িতে উঠি। তারপর আমার বান্ধবী তার ফুপির বাড়িতে নিয়ে আসে। ফুপিদের মোমবাতি তৈরি কারখানা ছিল, আমাকে ওখানে কাজ দেয়। আর বিনিময়ে ওখানেই থাকতাম। তারা খুব ভালো ছিল, আমাকে প্রচুর ভালোবাসতো, কখনো বুঝতে দিত না। ওখানে 6 বছর ছিলাম। তারপর ওর বাবা জাবেদ ভাইয়ের সাথে আমার আলাপ হয়। আর ভাইয়া আমাকে একটা প্রাইভেট কোম্পানি দিয়ে জব দেখিয়ে দেয়। তারপর আমি বাড়ি ভাড়া করে মিতুকে নিয়ে চলে আসি। আর সেই থেকেই আমি এখানে থাকি। তারপর থেকে তোর চাচার সাথে আমার আর দেখা হয়নি, না মিতুর খবর আমি ওকে দিয়েছি। আমি কিছুদিন তোদের ওখানে আমার মামার বাড়িতে থাকতাম। আর ওখানেই তুই তখন আমার কাছে পড়তে আসতি। আমি তখন থেকে তোর ট্যালেন্ট বুঝতে পেরেছিলাম। তবে বাবা, তুই কিন্তু থেমে থাকবি না। এতক্ষণ সাবিনা বেগমের কথাগুলো মন দিয়ে শুনল তুর্য। তারপর বলল, তার মানে তুমি যখন তোমার মামার বাড়িতে থাকতে তখনই চাচার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়েছিল? হ্যাঁ, ও আমার থেকে 4 বছরের সিনিয়র ছিল। আমি তোর চাচাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে ও আবার আমার চাচাতো বোন মমতাজকে দেখে আর ভালো লেগে যায় আর প্রেমে পড়ে যায়। প্রথম আমি বুঝতে পারতাম না, তারপর আমি সব জানতে পারি, কিন্তু তখন আমার কিছু করার নেই। আর যাই হোক, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তাই আমি নীরবে সব কিছু ছেড়ে দেই আর নিজের ভাগ্যকে মেনে নেই। সাবিনা বেগমের কথা বুঝতে পেরে তুর্য আর কিছু বলল না। আসলে সাবিনা বেগম তুর্যর চাচা ইকবাল শাহরিয়াকে ভালোবাসত। তুর্যদের যেখানে বাড়ি, সেখানে সাবিনা বেগমের মামার বাড়ি ছিল। সাবিনা বেগম ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। আর ছোটবেলায় তুর্য সাবিনা বেগমের কাছে প্রাইভেট পড়তে যেত। ছোট থেকে সাবিনা বেগম তুর্যকে খুব ভালোবাসত। একবার তুর্যের সাথে দেখা হয়েছিল আর ফোন নাম্বার দিয়েছিল।
তারপর থেকে মাঝে মাঝে সাবিনা বেগম তুর্যের সাথে ফোনে কথা বলতো। তুর্য চাকরির প্রস্তুতির জন্য একটা কোচিংয়ে ভর্তি হয়েছে। আজকে সেই রকম কোচিং থেকে বাড়ি আসছিল, হঠাৎ হেনার সাথে তার দেখা হয়। তুর্যকে দেখে হেনা বলল, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। কোথায় যাচ্ছ? আমরা কলেজ থেকে ঘুরতে যাচ্ছি, সেই জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। দাঁড়িয়ে আছো, কেউ আসবে নাকি? হ্যাঁ, আমার কিছু বান্ধবী আসবে, তাই অপেক্ষা করছি ওদের জন্য। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। হেনার কথায় বুঝতে না পেরে তুর্য বলল, কি বললে? আমি ঠিক বুঝলাম না। বলছি আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো দিলদার আঙ্কেলের ছেলে, আমার বাবার দোকানে যে কাজ করত। হেনার কথা বুঝতে পেরে তুর্য বলল, কিভাবে চিনলে? কোথাও দেখেছো আমাকে? আপনার বাবা একবার আমাদের বাড়িতে এসেছিল আর আপনাকে নিয়ে অনেক গল্প করেছিল। তারপর একদিন আপনার বাবাকে আপনি সাইকেলে করে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, সম্ভবত আঙ্কেলের শরীর খারাপ ছিল, তখনই বুঝেছিলাম আপনি আঙ্কেলের ছেলে। তারপর যখন আপনার নামে মিথ্যে বদনাম দিল, আমার খুব খারাপ লেগেছিল। অতটা খারাপ আপনি হতেই পারেন না, কিন্তু আপনার বাবা না বুঝে আপনাকে তাড়িয়ে দিল। এখানে আমার বাবার দোষ ছিল, বাবার উচিত ছিল যাচাই করা। তারপর আপনি চলে যাওয়ার পর আঙ্কেলের মৃত্যু হলো। মা সব শুনে একদিন বাবাকে বলেছিল, কাউকে বিশ্বাস করে এইভাবে মিথ্যে অপবাদ দেওয়া ঠিক হয়নি, তোমার যাচাই করা উচিত ছিল। বাবাও বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারপর হেনা দুটো হাত জোর করে তুর্যর দিকে চেয়ে বলল, সরি, আমার বাবার হয়ে আমি ক্ষমা চাইছি, বাবার উচিত হয়নি এই কাজটা করার। হেনার কথা শুনে তুর্য বলল, এই জন্য আমি কাউকে দোষ দিই না, যেটা আমার ভাগ্যে ছিল সেটা তো হবেই। এখানে কারো কোনো দোষ নেই, আল্লাহ যেটুকু দেবে সেটুকুই আমাদের নিতে হবে। ঠিক আছে, বুঝলাম। এখন বলুন, আপনি আমায় চিনতে পারেননি? না, কখনো দেখিনি। সেদিন পরিদের বাড়িতে তুমি যখন তোমার ঠিকানা বললে আর বাবার নাম বললে, তখনই বুঝতে পারলাম তুমি আজাদ আঙ্কেলের মেয়ে। ঠিক আছে, এখন তো চিনে গেছেন, এখন আপনার ফোন নাম্বারটা দেবেন। আমার নাম্বার নিয়ে কি করবে? পাশাপাশি গ্রামের বাসিন্দা, আমরা পরিচিত, তাই নাম্বারটাই রাখলাম। এই অপরিচিত জায়গায় একা আছি, কখন কি সমস্যা হবে তা ঠিক নেই। যদি কিছু বিপদে পড়ি আপনাকে ডাকবো, কি পাশে থাকবেন না? হেনার কথায় তুর্য হাসল। সে কিছু না বলে তার নাম্বারটা দিয়ে দিল। তার কিছুক্ষণ পর পরি ও তার বান্ধবীরা সেখানে আসে। তুর্যকে দেখে পরি বলল, স্যার আপনি এখানে? এদিকে একটু এসছিলাম, তারপর তোমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে তোমরা কেনাকাটি করো, আমি আসছি, আমার একটু কাজ আছে। আমরা এলাম আর আপনি চলে যাচ্ছেন? তখন তো দেরি হয়নি, যখন আমার বান্ধবীর সাথে গল্প করছিলেন। পরির কথায় হেনা বলল, সত্যি ওনার কাজ আছে, উনিও কখন থেকে চলে যাবেন বলছিলেন, আমি শুধু ওনাকে দাঁড় করিয়ে রেখেছি। আমার একা ভালো লাগছিল না, ওই জন্য আমি বললাম একটু দাঁড়িয়ে যেতে। হেনার কথা শুনে তুর্য কিছু না বলে সেখান থেকে চলে গেল। তুর্য চলে গেলেই পরি বলল, হ্যাঁ না, তুই কি স্যারকে পছন্দ করিস? হুম, বোধ হয়। তার মানে তুই স্যারের প্রেমে পড়ে গেছিস, তাই তো? বুঝতে পারছি না, তবে ভালো লাগে, কিছু একটা অনুভব করি। সাবিনা আন্টি বলেছিল স্যার কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট, যে কোনো সময় চাকরি পেয়ে যাবে, চাকরির প্রস্তুতি নিচ্ছেন উনি, তাই এরকম ছেলেকে তোর বাবাও হাতছাড়া করতে চাইবে না। তুই শুরু করে দে, আমরা তোর পাশেই আছি। যদি সেরকম হয় বড়সড় আন্দোলন করব। হ্যাঁ, আশা করি আঙ্কেল না করতে পারবে না। আমি তো আমার কথা বললাম, কিন্তু অপরপক্ষের কথা তো শোনা হলো না, ওনার মতামত তো জানতে হবে। একতরফা কখনো ভালোবাসা হয়?
আমার তো মনে হয় না স্যার তোকে রিজেক্ট করবে। তুই যথেষ্ট আকর্ষণীয়, এত মিষ্টি মেয়েকে কখনো রিজেক্ট করতে পারবে না। দেখবি স্যারও হ্যাঁ বলবে। সে দেখা যাবে, তোদের তো সব বয়ফ্রেন্ড আছে, আমি এতদিন সিঙ্গেল ছিলাম, আমারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেই অনুভূতি কারোর প্রতি জন্মায়নি। হঠাৎ এই ব্যক্তিকে দেখার পর একটা ভালো লাগা তৈরি হয়, তাই ভাবছি আমি ওনাকে প্রপোজ করব। যদি না বলে না বলবে, অপেক্ষা করব। তারপর সব বান্ধবীরা মিলে শপিং করতে যায়। রাতের বেলা হেনা ফোন করে তুর্যকে। তুর্য তখন পড়ছিল। 1 সপ্তাহ পর তার আর একটা এক্সাম আছে, সেই জন্য সে খুব ব্যস্ত ছিল। হঠাৎ তার ফোনটা বাজায়। সে ফোনটা রিসিভ করে আর বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি হেনা বলছি। ও, কি করছেন? সামনের সপ্তাহে একটা চাকরির এক্সাম আছে, তাই পড়তে বসেছিলাম। বলো কি বলবে? চাকরি এক্সামের কথা শুনে হেনা বলল, সরি স্যার, এখন রাখছি। আসলে আমি বুঝতে পারিনি, এমনি ফোন করেছিলাম, কিছু মনে করবেন না স্যার। আপনার এক্সাম হয়ে যাক, তারপর আপনার সাথে কথা বলবো। সমস্যা নেই, তুমি বলতে পারো। স্যার, আগে এক্সাম, তারপর কথা, কারণ আমি যে কথাটা বলবো অনেকটা সময় লাগবে, আপনার ক্ষতি হতে পারে। আমি কারোর ক্ষতি করতে চাই না। আগে আপনি চাকরি পরীক্ষা দিন, তারপর আমি আপনাকে জানাবো। এখন রাখছি, আর অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনি সফল হবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। কথাটা বলে তুর্যকে কোনো কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দিল হেনা। হেনার কথা শুনে তুর্য মনে মনে ভাবল আর বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলবে, তবে আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু আমি কখনোই আগে বলবো না। কারণ এক সময় আমার বাবা তোমাদের দোকানে কাজ করত, আমিও কাজ করেছি, তাই দোকানে কাজ করা কর্মী কখনো মালিকের মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। তুর্য যখন মনে মনে এই কথাগুলোই বলছিল, ঠিক তখনই সাবিনা বেগম তুর্যের রুমে ঢোকে আর বলল, আরে এত হাসিস কেন? কি নিয়ে এত ভাবছিস যে হাসি পাচ্ছে? সাবিনা বেগমের কথায় স্বাভাবিক হয়ে তুর্য বলল, কিছু নয় আন্টি, এমনি হাসছিলাম। কিছু বলবে? কালকে একবার মিতুকে নিয়ে ডাক্তারের কাছে যাস তো। মেয়েটা রাত এলেই জ্বর হয়, কেন হয় কে জানে। ডাক্তারের কাছে যেতে বলছি, কিছুতেই যাবে না। কালকে আমার আবার একটু অফিসে কাজ আছে, আমার সময় হবে না। তুই কালকে একবার নিয়ে যাস। ঠিক আছে আন্টি, আমি নিয়ে যাব। তারপরের দিন মিতুকে নিয়ে যায় ডাক্তারের কাছে তুর্য। ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসে, তখন হেনার সাথে ওদের দেখা হয়। হেনাকে দেখে মিতু ছুটে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আপু কেমন আছো? জানো আমি তোমার উপর রাগ করেছি। তুমি বলেছিলে আমাদের বাড়িতে আসবে, কেন আসোনি? তুমি খারাপ আপু। আমি সেদিন মাকে বলছিলাম আপু তো আমাদের বাড়িতে আসবে বলেছে, এখন এলো না। আমি কি তোমার ফোন নাম্বার জানি না, তাই তোমাকে ফোনও করতে পারি না। মিতুর কথায় হেনা হেসে বলল, একসাথে এত কথা বললে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেব। প্রথমত, আমি ভালো আছি। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আসব। তৃতীয়ত, আমার ফোন নাম্বার তোমার ভাইয়া জানে, ওখান থেকে নিয়ে নেবে। হেনার কথায় মিতু তুর্যের দিকে তাকালো আর বলল, ভাইয়া তুমি আপুর নাম্বার জানো? আমাকে বলোনি কেন? মিতুর কথায় তুর্য হেনার দিকে তাকিয়ে বলল, কালকেই সবে নম্বরটা পেয়েছি, তাই তোকে দেওয়া হয়নি। তুই যখন বলছিস আমি তোকে দিয়ে দেব, আর তুই যত পারবি তোর এই আপুর সাথে গল্প করবি। তুর্যের কথায় কোনো উত্তর না দিয়ে হেনা মিতুকে বলল, এখন তোমার ভাইয়ের সাথে কোথায় গিয়েছিলে? আমার শরীর খারাপ, সেজন্য ভাইয়া আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ও আচ্ছা, মায়ের অফিসে ছুটি নেই? না গো, মা ভাইয়াকে বলেছিল, তাই ভাইয়া আমাকে নিয়ে এসেছে। তোমার ভাইয়া এক্সাম, তাই এবার থেকে ভাইয়াকে আর বিরক্ত করবে না। এবার যা কিছু হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে সব জায়গায় যাব। হেনার কথায় মিতু খুশি হয়ে বলল, ও তাই, খুব ভালো হয়। তাহলে সামনের রবিবার দিন আপু তোমার সাথে আমি চিড়িয়াখানা যাব, তুমি যাবে?
যাব। আমার অনেক দিনের চিড়িয়াখানায় যাওয়া হয়নি। ভালোই হয়েছে, এখানে ঘুরতে যাওয়ার মতো তোমার মতো একটা ছোট্ট বোন পেলাম। ওদের কথার মাঝে তুর্য আর কিছু বলল না। হেনা আর চোখে তুর্যকে সমানে দেখে গেল। তারপর হেনা মিতুকে বলল, তোমরা কিছু খাবে? না আপু, আমার শরীরটা ভালো নয়, কিছু খেতে ইচ্ছে করছে না। ভাইয়া কিছু খেতে চাইলে খেতে পারে। মিতুর কথায় তুর্য বলল, আমারও কিছু খেতে ইচ্ছে করছে না, এখন বাড়ি চল। তারপর ওরা তুর্য আর মিতু বাড়ি চলে গেল। আর হেনা তার প্রাইভেট স্যারের কাছে পড়তে গেল। তুর্য সরকারি চাকরির পরীক্ষায় বসে সে ভালোভাবে পাশ করে যায়। সরকারি বড় পদে সে অফিসার হয়। তুর্যর কাছে খবরটা যখন আসে সে সাবিরা বেগমকে জড়িয়ে ধরে বলে, আন্টি, আমি চাকরি পেয়ে গেছি, কালকে জয়েন করতে হবে। খুব ভালো হয়েছে বাবা, আমি জানতাম তুই সফল হবি, বাবা মার স্বপ্ন পূরণ করবি। এবার তুই আর বসে থাকবি না, মায়ের কাছে ফিরে যাবি। মায়ের যে অনেক কষ্ট, তোকে যে তোর মা অনেক ভালোবাসে। ফিরে যাব, তবে এখন নয়, কিছুদিন পর। রাতের বেলা হেনা তুর্যকে ফোন করে আর বলে, কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। নতুন কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। আশা করি এখানেও আপনি নিষ্ঠা আর সাহসের সাথে কাজ করবেন। ধন্যবাদ। খবরটা কে দিল? আপনার আন্টি পরীকে বলেছে। পরী আমাকে ফোন করে বলল যে স্যার চাকরি পেয়েছে। আমি খুব খুশি হয়েছি। বাবা অনেকবার আপনার কথা বলেছে, আপনার মেধার কথা বাবার মুখে শুনেছি। ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা বলবো। কথাটা বলে হেনা ফোনটা কেটে দেয়। তুর্য মনে মনে হাসে আর বলে, যতদিন না তুমি কিছু বলছো ততদিন আমিও কিছু বলবো না। আমি দেখবো তোমার মুখ কবে ফুটে। কেটে গেল আরও বেশ কিছুদিন। এদিকে সুলতান বেগম রুদ্রর বিয়ে দেবে ঠিক করেছেন। মায়ের কথা শুনে রুদ্র বলল, মা, মানছি আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু মা, আমাদের ঘর বাড়ি ভালো নয়, এই বাড়িতে কেউ মেয়ে দেবে না। তুমি কেন পাগলামি করছো? আর আমার হাতে এত পয়সাও নেই যে এই মুহূর্তে পাকা বাড়ি করব। তাই যেমন চলছে চলুক, যখন সময় হবে বাড়ি করে তবে আমি বিয়ে করব। দেখতে দেখতে তোর 32 বছর বয়স হয়ে গেল, এরপর কবে বাড়ি করবি? দেখবি ভালো মেয়ে হলে সে নিশ্চয় বুঝবে। আমি তো সেরকম মেয়েরই সন্ধান করছি। মায়ের কথায় রুদ্র হাসল আর বলল, আজকের দিনে কোনো মেয়ে এত কষ্ট করে না মা, তুমি বুঝতে পারছো না। যখন বিয়ে হবার ঠিক হবে, এত চিন্তা করার কিছু নেই। আজকে রুদ্র গ্যারেজ থেকে বাড়ি যাচ্ছিল। ঠিক সেই সময় একটা মেয়ে স্কুটি গাড়ি নিয়ে রুদ্রর সামনে দাঁড়ায় আর বলে, ভাইয়া, আমার স্কুটিটা একটু সারিয়ে দেবেন? দেখুন না, চলছে না, কখন থেকে স্টার্ট দিচ্ছি। আমাকে আবার 2-3 জায়গায় ডেলিভারি দিতে হবে। তুলির কথা শুনে রুদ্র বলল, এখন তো দুপুর টাইম, আমি বাড়িতে লাঞ্চ করতে যাব, এখন আর সময় হবে না। যদি দেরি হয়ে যায় মা আবার চিন্তা করবে। গ্যারেজে আর কেউ নেই, একজন মেকানিক আছে, সে আজকে আসেনি। গ্যারেজ মালিক এখন অসুস্থ বলে বাড়িতে আছে। আমি গ্যারেজে এখন একাই দেখাশোনা করছি। প্লিজ ভাইয়া, আপনি না করবেন না। আমি হোম ডেলিভারির কাজ করি, যদি সময় না দিতে পারি আবার পার্টি রাগারাগি করবে, অফিসে খবর দেবে, হয়তো আমার চাকরিটা চলে যাবে। আমি খুব গরিব ঘরের মেয়ে, অনেক কষ্টেই চাকরিটা পেয়েছি। যদি চলে যাই তাহলে বিপদে পড়ে যাব। প্লিজ আমার কথাটি একটু বোঝার চেষ্টা করুন। রুদ্র মেয়েটার মুখের দিকে তাকালো, দেখলো রুদ্রের তাপে মেয়েটার মুখ কালচে বর্ণ ধারণ করেছে। রুদ্রের মায়া হলো। সে আর কিছু না বলে গ্যারেজটা খুলে যন্ত্রপাতি বের করে বাইক একটা ছাড়িয়ে দিল। তারপর বলল, আপনার হয়ে গেছে, স্কুটির চাকা লিক হয়েছিল, তাই চালাতে পারছিলেন না। রুদ্রের কথা শুনে তুলি বলল, ভাইয়া, কত টাকা হয়েছে? দিতে হবে না। এভাবে বলবেন না ভাইয়া, এত কষ্ট করে আপনি সারিয়ে দিলেন আর আমাকে বিনা পয়সায় করে দেবেন, এটা কখনো হয়? কত হয়েছে বলুন? তুলির কথা শুনে রুদ্র আর কিছু বলল না। সে বলল, 50 টাকা। তুলি তখন 500 টাকার নোট বের করে দিল।
500 টাকার নোট দেখে রুদ্র বলল, আমার কাছে কিছু খুচরো নেই, আপনাকে খুচরা দিতে হবে। আজকে যা খুচরো ছিল সব বেরিয়ে গেছে। সে কি ভাইয়া, তাহলে এখন কি করব আমি? এখন আপনি যান, পরে যখন দিয়ে আসবেন দিয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, আমি তো অনলাইনে কাজ করি, তাই আমাকে এই রাস্তা দিয়ে প্রায় যেতে হয়। যখন এটা দিয়ে যাব, টাকাটা দিয়ে যাব, খাতে লিখে রাখেন। লেখার দরকার নেই, আমার মনে থাকবে। নাজমির তুলি, বয়স 22 বছর, খুব গরিবের মেয়ে, মা নেই, অসুস্থ বাবা আর একটা বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে কাজের চেষ্টা করে, তারপর অনলাইনে একটা কাজ পেয়ে যায়। স্কুটি চালাতে পারতো না, কাজের সুবিধার জন্য স্কুটি চাপা শিখে নেয়। তারপর লোন নিয়ে স্কুটি কেনে, খুব কষ্ট করে সে তার সংসার চালায়। অল্প টাকার মধ্যে বাড়ি ভাড়ায়, বাবার চিকিৎসা, বোনের পড়াশোনার খরচা সব করতে হয় তাকে। তার 1 সপ্তাহ পর তুলে এসে 50 টাকা রুদ্রের হাতে দেয় আর বলে, ভাইয়া কিছু মনে করবেন না, টাকাটা দিতে দেরি হলো। আসলে আমি এই কদিন অন্য জায়গায় যাচ্ছিলাম তো, তাই এদিকে আসা হয়নি। কিন্তু মনে ছিল আপনার কথা, সেদিন বিপদে আপনি সাহায্য না করলে তাহলে কী যে হতো তার ঠিক নেই। তুলের কথা শুনে রুদ্র হাসলো আর বলল, সামান্য বিষয়ে এত চিন্তা করলে হবে? তারপর রুদ্র টাকাটা নেয়। তার কিছুদিন পর তুলি রুদ্রদের বাড়ির সামনে দিয়ে স্কুটিটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। রুদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে যাচ্ছিল। তুলিকে দেখে রুদ্র বলল, ম্যাডাম, আপনার বাইকে আজকেই কি সমস্যা হয়েছে নাকি? হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন কেন? রুদ্রের কথায় তুলি হাসতে হাসতে বলল, বুঝতে পারছি না, আপনাকে দেখলেই মনে হয় আমার গাড়ি খারাপ হয়ে যায়। তারপর তুলি রুদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি এখানে কি করছেন? আপনার তো এই সময় গ্যারেজে থাকার কথা। পাশে আমার বাড়ি, মায়ের শরীরটা খারাপ, সেই জন্য আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। এবার আমি গ্যারেজে যাচ্ছি। তা আপনি কি এইদিকে এসেছিলেন? হ্যাঁ ভাইয়া, এদিকে আজকে ডেলিভারি ছিল। তা কোথায় বাড়ি আপনার? এই পাশেই। চলুন আপনাদের বাড়িতে যাব। এটা আবার কী রকম কথা? আমার খুব তেষ্টা পেয়েছে, তাই একটু ঠান্ডা পানি খাবো। আমার কাছে পানি আছে, কিন্তু রোদের তাপে আমার পানি গরম হয়ে গেছে। সেজন্য আপনাদের বাড়িতে গিয়ে একটু ঠান্ডা পানি খাবো আর একটু বিশ্রাম নেব। এত রোদে যেতে পারছি না। আজকে আর কোনো কাজ নেই, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে বাড়ি যাব। তুলির কথায় রুদ্র কি বলবে কিছু ভেবে পেল না। ইচ্ছা না থাকলে তুলিকে নিয়ে নিজেদের বাড়ি গেল। রুদ্রের সাথে তুলিকে দেখে সুলতানা বেগম তাকিয়ে রইল। রুদ্র মাকে উদ্দেশ্য করে বলল,